রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ এ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার। নমস্কার। কাশের বন ঢাকের বোল যেমন জানান দেয় পুজো আসছে, চারপাশের মিটিং মিছিল প্রচার নিশ্চয়ই কিছু একটা বার্তা বয়ে এনে দিচ্ছে আমাদের কাছে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এর কথা বলছি। মিটিং মিছিল প্রচার এগুলো তো বলেই দিচ্ছে ভোট এসে গেল একেবারে দোরগোড়ায়। আর এই প্রাক নির্বাচনী পর্বে এক্সপ্রেস নিউজ ব্যবস্থা করেছে এক বিশেষ অনুষ্ঠানের, বাংলার ভোট যুদ্ধ। আর যে অনুষ্ঠানে আমরা রাজ্যে বিভিন্ন বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সঙ্গে কথা বলছি, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলছি। আজ আমাদের স্টুডিওয় উপস্থিত রয়েছেন রানীগঞ্জ বিধানসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী কালুবরণ মণ্ডল। কালুদা, স্বাগত জানাই এক্সপ্রেস নিউজের এই অনুষ্ঠানে। দেখুন, ভোট তো একেবারে দোরগোড়ায়, আপনাদের প্রচারও চলছে পুরো দমে। আমি আপনার কাছে জানতে চাইছি যে এবারের নির্বাচন কাজ, উন্নয়ন না দুর্নীতি, কোন ইস্যুকে সামনে রেখে হবে? এইবারের নির্বাচন মূলত উন্নয়নের নির্বাচন। আমাদের জন্য, আমাদের দলের জন্য উন্নয়নের মেন ফ্যাক্টর। উন্নয়ন হলে পরে মানুষের উন্নয়ন করা, রাস্তাঘাটের উন্নয়ন করা, ড্রেনের নিকাশির উন্নয়ন করা, সমস্ত জিনিস, জল প্রকল্প থেকে শুরু করে সমস্ত জিনিসের উন্নয়ন হওয়া উচিত। তাতে বাধা কিন্তু কেন্দ্রীয় সরকার। আপনারা সকলেই জানেন যে দিদি উন্নয়ন করার চেষ্টা করছেন, এক এক পরিবার থেকে শুরু করে পারে সমস্ত কিছু করছেন। আমাদের জল প্রকল্প প্রধানমন্ত্রী বলেছিলেন যে 2024 সালে প্রত্যেক বাড়ি বাড়ি জল হয়ে যাবে, কিন্তু অথচ আমাদের রাজ্য থেকে 1.5 থেকে 2 লক্ষ কোটি টাকা প্রত্যেক বছর তুলে নিয়ে যাচ্ছে, অথচ আমাদের পাওনা টাকা আমাদের রাজ্যকে দিচ্ছে না। তো দিদি কোথায় থেকে করবে? আমরা তো টাকা চাওয়ার মেশিন নেই, টাকা চাওয়ার মেশিন আমাদের কেন্দ্রীয় সরকারে আছে। তারা নিয়ে যায় জিএসটি বাবদ টাকা, বিভিন্ন খাতের টাকা নিয়ে যাচ্ছে, কিন্তু সেই পার্সেন্টেজে যেটা আমাদের পাওনা উচিত আমাদের রাজ্যের হিসেবে ভাগ করে, তো সেইটা কিন্তু আমরা পাচ্ছি না। সেই জন্য কিন্তু আমাদের বাংলা অনেক ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে। তাও দিদি নিজের সাধ্য মতো চেষ্টা করে পারে আজকে মানুষের সাথে থেকে পারে। যে দিদি প্রকল্পগুলো আছে, আপনার প্রায় 94টা প্রকল্প আছে আমাদের, প্রত্যেক পরিবার এর থেকে উপকৃত। একটা পরিবার মানুষ ধরে যে বিজেপিরা বলে এটা ভিক্ষা দেওয়া হচ্ছে, কিন্তু এটা ভিক্ষা নয়, এটা অনুদান। মানুষকে, একটা পরিবারকে মাসে যদি 50 টাকা দেওয়া হয়, বছরে 9,000 হচ্ছে। হ্যাঁ কালুদা, আপনি যে কথা বলছেন, না না আমি একটু বিরোধিতা করছি, আপনার মতের বিরোধিতা করছি। বিজেপি ভিক্ষা দেওয়া হচ্ছে কথা বলছে না, এটা আমার মনে হয় ভুল তথ্য। কারণ যে প্রকল্প চলছে তার থেকে আরো বেশি অনুদান তারা দেবে ক্ষমতায় এলে, এই কথাটা বলছে। অতএব যদি এটা তারা ভিক্ষা বলে, তাহলে তারা এই কাজটা করে না, ভিক্ষা বলছে না কেউ। শুনুন, ওরা মুখে এক বলে কাজে এক করে। আপনারা সকলেই দেখেছেন দিল্লির নির্বাচনে ওনারা বলেছিলেন মহিলাদের খাতাতে 2500 করে টাকা ঢুকবে। 1 বছরের উপর হয়ে গেল, দিল্লিতে কিন্তু কোনো মহিলা আজ পর্যন্ত 2500 টাকা অ্যাকাউন্টে টাকা পায়নি। বিহারে 10,000 টাকা করে দেওয়া হয়েছিল ভোট কেনার জন্য, আর তারপর আবার তাদের 10,000 টাকা করে রিটার্ন দেওয়া হচ্ছে। উল্টো তাদের বাড়ি ভেঙে দিয়ে বুলডোজার দিয়ে পরে তাদেরকে ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে। আজকে আপনারা মহারাষ্ট্রেও সেম জিনিস দেখেছেন। যে হারে মানুষের কাছে টাকাও দিয়েছিল এরা ইলেকশনের পরে থেকে আস্তে আস্তে কাটতে শুরু করেছে, যে ওদের নাম দিয়েছিল কি ভাতায় বলেছিল, তো সেইটাকে আবার মহিলাদের আস্তে আস্তে কেটে 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 দেখবেন পরে আগামী দিনে দেবে। মানে এই ভাতার কথা যেটা বলছে নির্বাচন কেন্দ্রিক, এটাই তো বলতে চাইছে। তো সেই একই অভিযোগ তো বিজেপি আপনাদের বিরুদ্ধে করছে। এরা তো আমাদের আপনারা এই যে বেকার ভাতার কথা বলছেন, এটাও নির্বাচন কেন্দ্রিক একটা ইস্যু, বিজেপি অন্তত তাই বলছে। তো তার উত্তরে আপনি কি বলবেন? তার উত্তরে আমি একটা কথাই বলতে পারি, আজকে বেকাররা যা সমস্যা আছে, আজকে নরেন্দ্র মোদী সাহেব তো বলেছিলেন নিজের মুখে 2014 সালে, অমিত শাহজি বলেছিলেন যে বছরের 2 কোটি বেকারের চাকরি দেবো। বছরে 2 কোটি বেকারের চাকরি হলেও 12 বছরে 24 কোটি বেকারের চাকরি হতো। তার জায়গায় 24 কোটির জায়গায় কোনো বেকারের চাকরি হয় না, উল্টো তো করোনার থেকে প্রায় 4 কোটি মানুষ বসে পড়েছে। আজকে ভারতবর্ষের এই অর্থনীতির অবস্থা আছে, প্রত্যেক মানুষ আজকে এই সরকারকে নিয়ে আতঙ্কে আছে।
ভারতবর্ষের সমস্যা, আমরা এর থেকে তো একেবারে চোখ ফিরিয়ে নিতে পারি না। তবে যেহেতু বিধানসভা নির্বাচন, যেহেতু কালুবরণ মণ্ডল তিনি রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রত্যাশী, তৃণমূল কংগ্রেসের প্রত্যাশী, তাপস ব্যানার্জি আপনাদের ওই এলাকার বিধায়ক ছিলেন, এবার আপনি ওই সিট থেকে লড়ছেন। আমি আপনার কাছে জানতে চাইব যে আপনার বিধানসভা আসনে যে প্রতিশ্রুতির আপনার দল দিয়েছিল গত 5 বছরে, সেই প্রতিশ্রুতি কতখানি পূরণ করেছে, আর এবারের নির্বাচনে আপনার এলাকার মূল সমস্যাগুলো কি, সেগুলো কিভাবে কি সমাধান করবেন, সে বিষয়ে আপনার চিন্তাভাবনা, আপনার দলের চিন্তাভাবনা আমাদের দর্শকদের কাছে রাখুন, আপনার ভোটারদের কাছে রাখুন। যে প্রতিশ্রুতিটা আমাদের দল দিয়েছিল 2021-এর নির্বাচনে, তার অনেকটা অংশ তাপসদা বিধায়ক থাকা অবস্থায় অনেকটা অংশ পূরণ করেছেন। কালুদা, এই অনেকটা বললে কিন্তু হবে না, যে যে কাজগুলোর দিকে আপনাদের নজর ছিল সেই কাজগুলো পরিসংখ্যানগত বলতে পারেন, অথবা পৃথক পৃথক ভাবে একটু বুঝিয়ে বলতে হবে যে এই সমস্যাগুলো আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম। আপনাদের এলাকার মূল সমস্যাটা কি বলুন আগে। আমাদের এলাকার মূল সমস্যা হচ্ছে কয়লা খনি এলাকা। হ্যাঁ, আপনারা জানেন রানিগঞ্জ টাউনের পাশে ধসপ্রবণ এলাকা, সেইখানে আমাদের দিদির বলেছেন যে যারা রানিগঞ্জ টাউনের বাইরে যারা আছেন, যারা যেমন ঢান্ডাডি হলো, হরিশপুর হলো, তাদেরকে বলেছেন যে এয়ারপোর্টে যে ফ্ল্যাট তৈরি হয়েছে 2খানা করে ফ্ল্যাট দেওয়া হবে, 10 লক্ষ করে টাকা। প্রাথমিকভাবে 1খানা করে ফ্ল্যাটের কথা ছিল, পরবর্তীতে সেটা 2খানা ফ্ল্যাটের কথা হয়েছে, একটা ক্ষতিপূরণ প্লাস 10 লক্ষ টাকা। হ্যাঁ, কিন্তু সেখানে তো সাড়া পড়েনি, সেখানে সাড়া পড়েনি এখনো পর্যন্ত। আমরা ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাওয়ার জন্য আমরা সেভাবে মানুষের কাছে পৌঁছাইনি। আসলে অ্যাকচুয়াল হচ্ছে গ্রামের মানুষরা গ্রামের মতো থাকতে চায়, তাদের গরুর থেকে শুরু করে অনেক কিছু ওই ধরনের ইয়ে করে, গরু, মুরগি, ছাগল, হাঁস, গবাদি পশু পালন তাদের জীবন ধারণের ক্ষেত্রে একটা ভূমিকা রাখে। একটা ফ্ল্যাটে যাওয়ার ক্ষেত্রে তাদের একটা বাধার সৃষ্টি হয়। হ্যাঁ, তাহলে প্রকল্পটা তো সার্থক হলো না। না, অনেক মানুষ যাবে, কিন্তু ফুলফিল পুরো আমরা পাবো না। কেমন ভাবে যাবে? জোর করে যাবে না, জোর করে যাবে, তারা স্বেচ্ছায় যাবে। অনেকে তো বাড়ি করে অন্য জায়গায় চলে গেছে, এরকমও মানুষ আছে যারা নিজেরা বাড়ি বানিয়ে পেরে চলে গেছে, যাদের আর্থিক অবস্থা ভালো। এই প্রকল্পটা কি তাহলে ফ্লপ? না, ফ্লপ ঠিক হবে না। এটা যে দিদি 1টা থেকে 2টো করেছে, তাহলে এটা আমি বলছি একদম 100% ফুল হয়ে যাবে, যে যতগুলো ফ্ল্যাট হয়েছে ফুলফিল হয়ে যাবে। তো আগামী দিনে আমাদের সমস্যা এটাই আছে। এখন পরিসংখ্যানটা কি আছে? যতগুলো ফ্ল্যাট হয়েছে, কতগুলো মানুষ গেছেন, কতগুলো যাননি, এখনো পর্যন্ত সামান্য চিত্র আমাদের কাছে আছে। আপনাদের কত কি আছে জানি না, কিন্তু আমার কাছে এখন ওই ব্যাপারে চিত্রটা নেই। কিন্তু আমরা যদি ফিল্ডে নামি, ম্যাক্সিমাম মানুষ কিন্তু নিতে রাজি হবে। কিন্তু যে যত ফ্ল্যাট দরকার যে 10 এলাকায়, তত ফ্ল্যাট কিন্তু ওইখানে তৈরি হয়নি, আগামী দিনে আরো তৈরি করতে হবে। কিন্তু মেন সমস্যা হচ্ছে কেন্দ্রীয় সরকার টাকা তুলে নিয়ে যাবে, কয়লা করে ওপেন কাস্ট করে পরে টাকাটা তুলে নিয়ে যাবে, আর রাজ্য সরকার সেইটার দায়িত্ব নেবে। এটা তো হতে পারে না, কেন্দ্রীয় সরকারকে দায়িত্ব নিতে হবে। কেননা মানুষ প্রত্যেক দিন দেখছে ওপেন কাস্ট করছে, একটা প্লেস জলের স্তর নিচে নেমে যাচ্ছে, মানুষের জল পাওয়া যাচ্ছে না। আর কেন্দ্রীয় সরকার বলছে জল প্রকল্প আমরা 2024-এ শেষ করবো, 2025 শেষ হলো, 2026 ঢুকে গেল, এখনো জল প্রকল্পের কোনো এখনো 50% কাজও করতে পারেনি। ওরা টাকা আটকিয়ে রেখেছে, টাকা দিচ্ছে না বলে পরে আমাদের জল প্রকল্পগুলো কমপ্লিট হচ্ছে না। কারণ বিরোধী দল বলছে সব কথাতেই আপনারা দিগে দিচ্ছেন কেন্দ্রকে, ঠিক আছে? সবই যদি কেন্দ্রের দোষ হয়ে থাকে, তাহলে পরে তো রাজ্যে কেন্দ্রের যে সরকার রয়েছে সে অনুযায়ী সরকার হলে পরে সব সমস্যা মিটে যাবে, তাই কি? মানে ডাবল ইঞ্জিন সরকার হলে সব সমস্যা কিছুই থাকবে না। আপনারা তো সকলেই দেখছেন ডাবল ইঞ্জিন সরকার যেখানে আছে সেখানে কি দুরবস্থা আছে। আজ বিহারে দেখুন ডাবল ইঞ্জিনে নীতিশ কুমারকে নিয়ে এসে পারে ক্ষমতায় এলো, নীতিশ কুমারকে সরিয়ে দেওয়া হলো। ইউপিতে ডাবল ইঞ্জিনের সরকারে ডেলি ধর্ষণ, রেপ, খুন, মার্ডার এইসব হচ্ছে। আসামেও ওই অবস্থা। এটা আগে যে চিত্র ছিল তার থেকে কি কোনো অবস্থার পরিবর্তন হয়েছে? একজন রাজনীতিক হিসেবে আপনি কি বলেন? কোথাকার অবস্থা? আপনি এই যে উত্তরপ্রদেশের কথা বলছেন, আপনি এই যে বিহারের কথা বলছেন, কোনো পরিবর্তন হয়নি। মানে এরা নিজের জায়গায় অবনতি হচ্ছে। এরা দেখুন আমাদের ওয়েস্ট বেঙ্গলে বলে 2 কোটি রোহিঙ্গা আছে, তাদেরকে বিতাড়িত করবো, তৃণমূল কংগ্রেসকে হারিয়ে আমরা ক্ষমতায় আসবো। আর ইউপিতে কি হচ্ছে, সেখানে 3 কোটি 3.5 কোটি ইয়ে বেরিয়েছে, তাদের কোনো নাম নেই, ডবল নাম করে পরে ভোট করে পরে তারা ওইখানে জয়লাভ করেছে। আজকে মহারাষ্ট্রে সেম জিনিস হয়েছে, লোকসভায় 40টা ভোটে বিরোধী জোট জিতছে, বিধানসভাতে সেইখানে বিরোধী জোট একদম পুরা হইতো 48 লক্ষ মানুষকে নিয়ে। কিছু মনে করবেন না, আমি আলোচনাটা বিধানসভা কেন্দ্রিকই রাখতে চাইছি, লোকসভার আলোচনায় যেতে চাইছি না। বিধানসভা আসন রানীগঞ্জ, এবং এই বিধানসভা আসনের মূল সমস্যার মধ্যে ধসপ্রবণ এলাকা, এটা আপনি একটা কথা বললেন। কয়লা উত্তোলনজনিত সমস্যা রয়েছে, যখন কয়লা তোলা হয় তারপর সেখানে বালি ভরাটের একটা বিষয় থাকে, সেগুলো যথাযথভাবে হয় না বলে পরিস্থিতিটা প্রতিকূল হয়।
দূষণ সমস্যা আছে, আশেপাশে ছোটোখাটো শিল্প প্রতিষ্ঠান যা কিছু হয়েছে, স্পঞ্জ আয়রন কারখানা, সড়ক যোগাযোগ ব্যবস্থা, সন্ধেবেলা 6:30টার পর, ওদিকে 7টার পর পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমের অসুবিধা আছে, মেয়েদের জন্য পরিস্থিতিটা বিশেষ করে প্রতিকূল হয়ে যায় সন্ধ্যের পর। এই সমস্যাগুলোকে আমি ঠিক বলছি? না দেখুন, মেয়েদের ক্ষেত্রে এখন যেভাবে নিরাপদে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, আপনারা রাত্রি 9টা-10টার সময় দেখুন, তারা স্কুল থেকে টিউশন করে পরে তারা যাচ্ছে। পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমের কথা বলছি। পাবলিক সিস্টেমের ট্রান্সপোর্ট বেশি এখন টোটোতে ব্যবহার করছে মানুষ, ইউনিভার্সগুলো একটু মার খেয়ে গেছে। আমি এটাই বলছি কালুদা, আমি আপনার কাছে এটাই জানতে চাইছি। দেখুন, এই টোটো, অটো যাই বলুন না কেন, এরা সন্ধ্যাবেলা 6টা-7টার পর যে নির্ধারিত ভাড়া আছে সেই ভাড়ার মধ্যেই কি না, আমাদের ওই এলাকার নির্ধারিত ভাড়াতেই মোটামুটি থাকে। কেউ যদি রিজার্ভ করে যায় তার জন্য এক্সট্রা লাগে। আমরা যে এলাকায় বসবাস করি সেই এলাকা থেকে কিন্তু সেম জিনিস থাকে, রাতে 9টা-10টা পর্যন্ত ওরা প্যাসেঞ্জার পায়। তাছাড়া যদি প্যাসেঞ্জার যদি না পায়, কেউ যদি রিজার্ভ করে নিয়ে যায়, তার জন্য তার এক্সট্রা লাগে, যে 6টা প্যাসেঞ্জারের যে ভাড়াটা হচ্ছিল সেই টাকাটা তাদেরকে দিতে হয়। আচ্ছা, এবারে নির্বাচনে আপনি মানুষের কাছে যাচ্ছেন, সাড়া কেমন পাচ্ছেন? সাড়া তো ব্যাপক সাড়া। দিদি যা উন্নয়ন করেছেন, দিদি তো 90% কাজ তো দিদি করেন, আমাদের 10% আমরা মানুষের সঙ্গে যোগাযোগ রাখি। মানুষের সঙ্গে যোগাযোগ রেখে মানুষের যে কাজগুলো দিদি দুয়ারে সরকার করে পরে আমাদের কর্মীদেরও, আমাদের পঞ্চায়েত মেম্বারদেরও অনেক হেডেকটা কমিয়ে দিয়েছে। কেননা ডাইরেক্ট মানুষ যে পেরে দিদির পরিষেবাটা পাচ্ছে, যে পেরে ওখানে অ্যাপ্লিকেশন করছে, ওইখান থেকে আমাদের ব্লকে চলে আসছে, ব্লকে এন্ট্রি হচ্ছে, সেইটা আমাদের নবান্নে চলে যাচ্ছে, সেইখান থেকে মানুষ পরিষেবাটা পাচ্ছে। আজকে দিদি দেখুন, আমাদের প্রায় 3-4 বছর হয়ে গেল, আমাদের যেটা বাংলা আবাস যোজনা যেটা ছিল, যেটা কেন্দ্রীয় সরকার দেওয়ার কথা ছিল 60% টাকা, 40% আমাদের রাজ্য সরকার দেওয়ার কথা, আজকে 3-4 বছর হয়ে গেল কেন্দ্রীয় সরকার কোনো টাকা দেয়নি। তা সত্ত্বেও দিদি 20 লক্ষ প্লাস 12 লক্ষ 32 লক্ষ বাড়ি নতুন করে এই 1 বছরের মধ্যে দিদি করেছেন। আগামী দিনে দিদি কথা দিয়েছেন যে আমরা যাদের গরিব বাড়ি, যাদের বাড়ি নেই, যাদের টালি চাল, যাদের তাদেরকে অবশ্যই আমরা ফুলফিল করব, বাড়ি দেব। দেখুন কালুদা, বিষয়টা হচ্ছে যে নির্বাচনে মানুষ যে যে বিষয়গুলো আপনার প্রতিপক্ষ তুলতে পারে সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমি আপনার কাছে রাখবো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তার কারণ হচ্ছে বিরোধী পক্ষ বা আপনার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো যে প্রশ্নগুলো তুলছে সেই প্রশ্নগুলোর উত্তর জনমানুষের কাছে দেওয়ার একটা অন্যতম প্ল্যাটফর্ম হতে পারে এক্সপ্রেস নিউজের এই বাংলার ভোটযুদ্ধ অনুষ্ঠান। বিরোধীরা বলছেন গত 5 বছরের নিয়োগ দুর্নীতি একটা বড় ইস্যু, এ নিয়ে মানুষের আস্থা শাসক দলের প্রতি কমেছে। এর উত্তরে কি বলবেন? মানুষের আপনার এলাকায় নিয়োগ দুর্নীতির কারণে অসুবিধায় পড়া মানুষজন আছেন না নেই? যদি থাকেন বা নাও থাকেন, এই মানুষের আস্থা যদি বিন্দুমাত্র কমে থাকে, আপনি মনে করেন সেই আস্থা ফেরাতে আপনার বক্তব্য কি? আমার বক্তব্য একটাই, নিয়োগ দুর্নীতি যদি হয়ে থাকে, তা তো সঠিক যদি হয়ে থাকে বলছেন, হ্যাঁ, মানে নিয়োগ দুর্নীতি হয়নি বলছেন না, কিছু হয়েছে, তো সেটা যদি হয়ে থাকে। কালুদা, এটা কিন্তু কোনো কথা নয়, কিছু হয়েছে নয়, হয়েছে না হয়নি, হ্যাঁ না না, না কিছু হয়েছে, এইটাই আমি বলছি, হয়নি বলছি না আমি। হয়েছে না হয়নি কালুদা? হ্যাঁ না না, হ্যাঁ না, এটা তো পুরো ক্লিয়ার দেখো না, কেন ক্লিয়ার তাহলে তো প্রমাণ নয়, হয়েছে হয়নি, কিছু যদি হয়েছে মানে হয়েছে। হ্যাঁ, যদি হয়েছে, আমি একটা কথা যদি কেন বলছেন কালুদা, এই জন্য বলছি, আজকে ধরে রাখুন পার্থ চ্যাটার্জির কথা যদি বলেন, আমাদের শিক্ষামন্ত্রী ছিলেন, ওনাকে অ্যারেস্ট করলেন, তাহলে ওনাকে আটকে রাখতে পারলেন না কেন? আচ্ছা, কোনো প্রমাণ আছে? এমন তো অনেক অভিযোগ, কোথায় কোন টাকা পাওয়া গেল, এমন অনেক অভিযোগ আছে আগেকার শাসক দল যারা ছিল তৃণমূলের আগে, তাদের সম্পর্কে অনেক অভিযোগ আছে, কিন্তু সেগুলো প্রমাণ করা যায়নি, তবুও সেগুলো বারবার আলোচনায় আসে। কিন্তু এক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাইছি, হয়েছে না হয়নি? হয়নি আপনি বলে দিন স্পষ্ট, না অথবা হয়নি তো বলতে পারি, কোনো একটা, হয় না তো বলতে পারি। যখন কিছু তো হয়েছে, পার্থবাবুর কথা বলছেন, তখন আপনাকে বলতে হবে যে ওনাকে যখন ছেড়ে দিয়েছে তার মানে হয়নি, সেটাই বলুন না। আমি বলছি না যে আপনাকে হয়েছে বলতে হবে, হয়নি কি করে বলবো, যেটা হয়েছে তাহলে হয়েছে তো। মানুষের আস্থা তাতে কি এতটুকু কমেছে বলে মনে হয়? না, দেখুন, যেটা হয়েছে সেটা কিন্তু যেই করুক সে ভুল করেছে, তো ভুলের পানিশমেন্ট তার পাওয়া উচিত। না না, আপনি তো দল হিসেবে একেবারে গা ঝেড়ে ফেলতে পারেন না। মানুষের আস্থার প্রশ্ন এখানে, মানুষ ভোট দেবেন। যদি হয়ে থাকে আপনি বলবেন হ্যাঁ এটা ভুল হয়েছে, যদি না হয়েছে তাহলে হয়নি, মিটে গেল ঝামেলা। না হয়েছে আমি বলছি না, আচ্ছা হয়তো ভুল হয়েছে, কিন্তু আমি একটা কথাই বলবো, এইটাকে এতটুকু যদি হয়, ধরুন 5 পয়সা যদি হয়, এটাকে 100 পয়সা বানাচ্ছে বিজেপি এবং সিপিএম। মানে 26,000 কর্মসংস্থানের যেখানে সংশয় দোলাচল, সেটা বলছেন ছোট ঘটনা। হ্যাঁ, ছোটটা বিশাল কোনো বড় ঘটনা নয়। আচ্ছা, কত হলে বড় ঘটনা হতো? যেটা হয়েছে সেটা ভুল হয়েছে, আমি সেই অস্বীকার করছি না,
কিন্তু সেটা কেন্দ্রীয় সরকারের অধীনে সবকিছু রয়েছে, সিবিআই ইডি থেকে শুরু করে সবাই রয়েছে, তারা কেন তার পানিশমেন্ট দিতে পারছে না? আজকে বলুন কেন্দ্রীয় সরকারের এইটা তো শুভেন্দু অধিকারী জড়িত ছিল, আপনারা সকলেই জানেন, তখন উনি তৃণমূল কংগ্রেসের লিডার ছিলেন। শুধু উনি যুক্ত ছিলেন? অনেক নেতা যারা বিজেপি থেকে ছিল, মুকুল রায় যুক্ত ছিলেন, শুভেন্দু অধিকারী যুক্ত ছিলেন, মুকুল রায় মারা গেছেন, মুকুল রায়ের কথা বাকিদের কথা বলছেন না কেন? তো যারা যুক্ত ছিল, যারাই যুক্ত থাকবে, না এদের দুজনের নাম করলেন, বাকিদের কথাও বলুন না এরা দুজন বিজেপির ওয়াশিং মেশিন হয়ে যাচ্ছে। বেশ, আপনারা বলুন না, বিজেপিতে গেলে পরে ওয়াশিং মেশিনের কথা আপনি তো নিশ্চয়ই বলবেন, আপনার বলার জায়গা আছে। আমি বলছি শুধু এই দুজনের বিরুদ্ধেই কি অভিযোগটা উঠেছিল নাকি আর কারোর বিরুদ্ধে আর কার উঠেছিল? বিরুদ্ধে উঠেছে বলুন? না, অনেক কিছুই তো আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে বলেছে, যাই হোক, কিন্তু আজ পর্যন্ত প্রমাণ করতে পারেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা কিন্তু এখানে আসছে না। আপনি যে দুজনের কথা বললেন সেই দুজনের সঙ্গে আরো কয়েকজনের কথা আছে যারা সেদিনও আপনার দলে ছিলেন, আজও আপনার দলে আছেন, নেই কি এরকম? কাদের কথা বলুন না। না আপনি বলুন না, আর কেউ ছিলেন না? আমার মুখ থেকে কেন শুনতে চাইছেন? আপনি যেমন দুজনের কথা জানেন, বাকিদের কথাও জানেন। শিক্ষা না, দুর্নীতির আপনি কথা পার্সিয়ালি জানতে চাইছেন যে আমি এই দুজনের কথাটাই জানি, এই দুজনের কথাই বলবো, বাকিদের কথা বলবো না। আমি অন্য কারো কথা সেভাবে করতে চাইছি না। আমি এই দুজনের কথাটা জানি, মানুষ, দুজনের কথা জনতা জনার্দন সিদ্ধান্ত নেবেন তারা বুঝতে পারবে। আমি বলছি দুয়ারে সরকার প্রকল্পে মানুষের সমস্যার সমাধান কতখানি হয়েছে মনে করেন? স্থানীয় মানুষজন কিভাবে এতে সাড়া দিয়েছেন? স্থানীয় মানুষ প্রচুর সাড়া দিয়েছে। যেভাবে এক এক দিন এক এক দুয়ারে সরকারি যেভাবে ক্যাম্পে আমরা পৌঁছেছি, ব্যাপক মানুষ সেই ফর্ম ফিল আপ করছে এবং তারা সুবিধাও পাচ্ছে। আজকে দিদির প্রতি আস্থা মানুষের এই জন্য বেড়ে গেছে, দিদি যা বলে দিদি তাই করে দেখাই। কিন্তু কেন্দ্রে মোদী সরকার যা বলে তার উল্টোটা করে। ওনারা অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন 2014 ক্ষমতায় আসার আগে, ওনারা অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু একটাও ফুলফিল হয়নি। আজকে মানুষ এসআইআর নিয়ে পড়ে, মানুষ বিতব্যস্ত। আজকে বলুন 24 ঘন্টা মানুষ যদি একটা 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে, তার একটা ফ্যামিলির 4 জনের নাম কাটা গেছে, একজনের নাম আছে, এই সিচুয়েশন করে এরা বাংলা দখল করতে চাইছে। নিশ্চিতভাবে এসআইআর এর কারণে মানুষের দুর্ভোগ হয়েছে, এটা তো অস্বীকার করা যাবে না। আচ্ছা, এই এসআইআর তো হঠাৎ করে হওয়া কোনো কাজ নয়, তাই না? না, এটা একটা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, এটা হয়। কিন্তু এইবার এই এসআইআর প্রক্রিয়াটা হলো যেটা একটু অন্যরকম, এবং আরো 4টে রাজ্যে যখন হচ্ছে, 5টা রাজ্যে হচ্ছে, তাদের সিস্টেম আলাদা, এই সিস্টেমটা আলাদা। এইটা সম্পর্কে একটু বলতে পারেন আপনি? মানুষ সম্পর্কে আমি অবশ্যই বলবো, এদের টার্গেট হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারকে, ওরা নিজেরা দখলে আনতে চাইছে। ওনারা হয়তো কেউ দায়িত্ব দিয়েছে, ওরা বলবেন না, একদম স্পেসিফিক, একদম স্পেসিফিক করে বিজেপি কথা বলছে। এরা পশ্চিমবাংলা যা বলতে চান কারণ পশ্চিমবঙ্গকে ছিনিয়ে নিতে চাইছে, পশ্চিমবঙ্গের মানুষকে এরা বোকা বানাতে চাইছে। হিন্দু মুসলিম রাজ্যের মানুষ এত বোকা? রাজ্যের মানুষ বোকা নয়, এখানে বেঙ্গলিরা ওরা শান্তশিষ্ট। কোন একটা দল যা কিছু ভুজুং ভাজুং বুঝিয়ে দেবে সেটাই মানুষ বুঝে যাবে। আমি যে কোনো রাজনৈতিক দলের কথা বলছি, মানুষ বুঝে নেবে, এটা আপনার মনে হয়? না, মনে হয় না তো। বিজেপি যতই চেষ্টা করুক, আমরা তো বলেছি, ওরা আগের বার বলেছিল আবকি বার 200 পার, লোকসভা ভোটে বলেছিল আবকি বার 400 পার, এটা বলেছিল। আপনারা সকলেই দেখেছেন 200 পার বলার পর তারা মুক্তবিটা পড়েছিল, 77টা সিট, 77 সিট তারা নিয়ে এসেছিল। আপনারাও বলুন না, আপকি বার কিতনা পার? आपका बार 215 पार, 215 रहा, उसका पार हम लोग को, हम बोल रहे थे। और उनका कितना पार? उनका 100 भी नहीं जाएगा, उनको 50 का नीचे उतरेगा। 100 হলেও তো একটু ওরা এগোলো, 100 হলে পরে এগিয়ে যাচ্ছে, 100 যাবে না, ওরা 50 এর নিচে নামবে। এটা আপনারা অবশ্যই দেখে নেবেন ভোটের যখন রেজাল্ট বেরোবে। এরা যেমন সেনাপতি তো বলছেন তেমন, আমরাও সেই কথাই বলছি। আমরা একটু সার্ভে করে দেখছি, এরা যেভাবে 3-4 হাজার ভোটে জেতা সিট আমার রানিগঞ্জ বিধানসভা, সেই সিটে ওরা ওই ক্যালকুলেশন করেছে যে 4000 ভোট কেটে দেবো, 8000 ভোট কেটে দেবো, তো আমরা সিটটা বেরিয়ে যাবো। এরকম তো বেশ কিছু সিট আছে কালো, অস্বীকার করতে পারবেন না, যেখানে মার্জিনটা অনেক কম। ঠিক আছে, এখানে মানুষের উন্নয়ন কথা বলবে, মানুষ কতখানি পরিষেবা পাচ্ছে সেটা একটা বিষয়। আর হচ্ছে সাংগঠনিক দিক থেকে একেবারে বুথ স্তরে, গ্রাউন্ড স্তরে কতখানি তৈরি তারা রয়েছে। গ্রাউন্ড স্তরের কথা যদি বলতে হয়, তৃণমূল ছাড়া কোথায় কে আছে বলুন? আপনি তখন সিপিএমকেও খুঁজে পাবেন না, কিন্তু ওদের তাও পাবেন যে দেওয়াল লেখার কাজটা একটা ব্যক্তি থাকলে ওরা সে করে যায়। আর বিজেপি খালি অনলি ফর প্রত্যেক বুথে যাবে 20,000, 30,000, 40,000 করে টাকা দিচ্ছে, আর রাতের বেলা টাকা দিবে, মদ খেতে টাকা দিবে, আর সব মদ মাথায় জুয়ারি থেকে শুরু করে পরে সব বিজেপিতে স্থান পেয়েছে। ভালো লোকও বিজেপির মধ্যে আছে, তারা কিন্তু এই নোংরামির মধ্যে নেই। রামনবমী নিয়ে পরে এরা নোংরামির চেষ্টা করেছে। একটা কথা বলুন, শুনুন, সেটা হচ্ছে এই যে বললেন টাকা দেওয়ার বিষয়, আপনারা জানতে পারছেন তো? হ্যাঁ, আপনারা এই বিষয়টায় কোনো পদক্ষেপ করছেন না কেন? এইবারে ওখানে বুথ খরচায় যদি মনে করেন, আমরা একটা কথা বলি কমলা, শুনুন,
গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটটা হবে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে, এটাই তো সকলে চায়। তো আমরা আমি আপনার কাছে বলছি, শুনুন, যদি এই রকম যে কথাটা বলছেন এর যথাযথ প্রামাণ্য বিষয় থাকে, আপনারা কেন এটা আইনগতভাবে মোকাবিলা করছেন না? এতে তো মানুষ প্রভাবিত হয়, আপনি অস্বীকার করবেন না তো? হ্যাঁ, তাহলে এইটা প্রতিরোধের ব্যবস্থা নেই কেন আপনাদের? আপনারা ক্ষমতায় রয়েছেন, আপনাদের তো এটা প্রতিরোধ করা উচিত। আমরা প্রতিরোধ যদি করতে পারবো, যে কোথায় যদি কোনো ব্যক্তিকে ডেকে পড়ে, কোনো দলের লোককে ডেকে পড়ে, যে সিপিএম করে তাকে ডেকে পড়ে, কমিশন তো রয়েছে, নির্বাচন কমিশন ঠুটো জগন্নাথ, আপনার প্রশাসন আপনার হাতে, উনি ঠিক আছে, কমিশনের কথা ছেড়ে দিন, আমি কমিশনের কথা এই মুহূর্তে বলছি না। প্রশাসন আপনার হাতে, পুলিশ আপনার হাতে, সমস্ত বিষয় যখন আপনার কাছে প্রমাণ রয়েছে অকাট্য, তখন এটাকে মোকাবিলা করছেন না কেন? এইটা দেখুন, আমাদের কর্মীদিকে সজাগ আছে, যেখানে আমাদের কর্মীরা পাবে সেখানে নিশ্চয়ই তারা ধরে পাকড়াও করবে, কিন্তু যেটা জানা যাচ্ছে না, পাকড়াও করে পরে প্রশাসনের হাতে হ্যান্ডওভার দেওয়া হবে তাদেরকে, এইটাই প্রকৃত নিয়ম। আমরা আমাদের দলের কর্মীরা কোনো গুন্ডাবাজিকে বিশ্বাস করে না। রামনবমীতে দেখুন আমরা শান্তশিষ্টভাবে অন্ডালে এবং রানীগঞ্জে আমরা খুব ভালোভাবে বের করেছি। কিছু কিছু মানুষ আছে বিজেপির মধ্যে যারা কে মাছ খাবে কে মাংস খাবে সেই নিবার মাংসের দোকান বন্ধ করতে গিয়েছিল, সেটা প্রতিরোধ হয়েছে। যে এতদিন কোনো দিন যখন হয়নি, বিজেপি গভর্নমেন্ট একদিন ছিল বা অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে চলেছে, কিন্তু ওই বিজেপি আর এই বিজেপি অনেক ডিফারেন্স। এরা টোটাল অন্য জিনিস খেয়েছে। আজকে যদি হিন্দুত্বর কথা বলে, হিন্দুত্ব তো বাংলাদেশেও তো আমাদের হিন্দুরা আছে। আজকে বাংলাদেশে হিন্দু যারা আছে তাদের মহিলারা ধর্ষিত হচ্ছে, রেপ হচ্ছে, আর মানুষদিকে ঘর জ্বালিয়ে দিচ্ছে, বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, মার্ডার করে ফেলে দিচ্ছে। সংক্ষেপে বলুন কেন সংক্ষেপে বলতে বলছি, আমরা আমাদের এলাকা নিয়ে একটু বেশি কথা বলবো, কিন্তু এটাও অপ্রাসঙ্গিক নয়, সেই কারণেই বলছি সংক্ষেপে বলুন। সেইটা নিয়ে পারে প্রধানমন্ত্রী কেন বলছেন না বাংলাদেশের ব্যাপারটা নিয়ে পারে? আজকে কি আছে? আজকে মণিপুরে যে উলঙ্গ করে মেয়েদেরকে ঘোরানো হলো, প্রধানমন্ত্রী সেখানে কেন গেলেন না? প্রধানমন্ত্রী অনেক পরে গিয়েছেন, আমার মনে হয় কয়েক বছর পরে গিয়েছেন। তো আজকে সেইগুলো একটা মানুষের দৃষ্টি আকর্ষণ করছে যে একটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী গণতন্ত্র বলে পর কোনো জিনিস রাখছে না। আজকে নির্বাচন কমিশনকে উঠবোস করাচ্ছে এর কাছে, আর আমাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী সাহেব ট্রাম্পের কাছে যে পেরে উঠবোস করছেন। আজ ভারতবর্ষের এই দশা হয়েছে। একদিন ইন্দিরা গান্ধী। কালুদা, আমি আপনাকে একটা অপশন দিচ্ছি, আপনি আপনার কাছে জানতে চাইছি, আপনি খুব মোলায়েম প্রশ্ন আমার কাছে এক্সপেক্ট করেন নাকি সমালোচনামূলক প্রশ্নগুলোই করেন? না, সমালোচনা করলে অসুবিধা নেই। আমি বলছি আপনি খুব ভালো, আপনার কোনো তুলনা নেই, আপনার দলের কোনো এইভাবে এইরকম প্রশ্ন করব নাকি যেগুলো সমালোচনা মানুষ প্রশ্ন মনে লুকিয়ে আছে, উত্তর চাইছে কিন্তু করছে না, সেই প্রশ্ন করব? না, সেগুলো করুন, সেগুলোই করবো তো? আপনি উত্তর দিন। সেটা হচ্ছে শিল্প নিয়ে বারংবার প্রতিশ্রুতি প্রতিশ্রুতি প্রতিশ্রুতি, একবার দুবার তিনবার, বিনিয়োগ আসছে না, বড় শিল্প হচ্ছে না। আপনার এলাকাতে কিভাবে কাজ করলে পরে মানুষের অন্নসংস্থানের সুযোগ হয়, চাকরির সুযোগ হয়, কিভাবে আপনার এলাকার উন্নয়ন করা যেতে পারে? রাজ্যের প্রেক্ষাপট থেকে বলতে পারেন, আপনার প্রেক্ষাপট থেকে বলতে পারেন, শুধুমাত্র বারবার প্রতিশ্রুতি। দেখুন, রাজ্য এই প্রতিশ্রুতি পূরণ না হলে, দেখুন কালুদা, ক্ষমতায় চিরকাল কেউ থাকে না। বামফ্রন্ট একটা সময় মনে করতো যে তারা অপ্রতিরোধ্য, তাদেরকে পরাজিত করা যাবে না, সেই বামফ্রন্টকেও সরে যেতে হয়েছে। কেন? প্রত্যাশার চাপ। প্রথম 5 বছর হানিমুন পিরিয়ড, পরের বছর, তারপরের বছর, আস্তে আস্তে মানুষের কিন্তু চাহিদাটা বাড়ে, আর চাহিদা পূরণ করতে না পারলে তখনই সমস্যাটা দেখা দেয়। শুধু প্রতিশ্রুতিতে কি চিড়ে ভেজে? কালুদা, কি বলবেন আপনার এলাকা? প্রতিশ্রুতিতে চিড়ে ভেজে না। আমার এলাকায়, আমার এলাকা বলে নয়, গোটা পশ্চিমবাংলায় আপনারা জানেন ক্ষুদ্র শিল্পে 1 নম্বরে আছে পশ্চিমবঙ্গ, ক্ষুদ্র শিল্পে। আর বড় শিল্প, ভারী শিল্পতে কেন্দ্রীয় সরকার জিতলে বিধায়ক হবেন রানীগঞ্জে, ঠিক আছে? রানীগঞ্জের সমস্যাটাকে মূলত এই মুহূর্তে হাইলাইট করুন। রাজ্যের সমস্যা তো কথা বলার জায়গা আসবেই, আপনি যখন যদি জিতে যান আবার আপনার সাথে কথা বলবো, আপনি সময় দেবেন তো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আবার যখন কথা বলবো তখন গোটা সামগ্রিক রাজ্যের কথা বলবো জয়লাভের পর, আর যদি জয়লাভ না হয় তাও আপনার সাথে কথা হবে। কিন্তু এই মুহূর্তে তো প্রাক নির্বাচনী একটা কথা বলছি, সেখানে আপনার এলাকার মূল সমস্যাটা আমাদের এলাকার মূল সমস্যা, আমার দুটো ব্লক নিয়ে পরে রানীগঞ্জ বিধানসভা। রানীগঞ্জ টাউনে মেন যানজট সমস্যা। একটা ধরুন ন্যাশনাল হাইওয়ে তৈরি হচ্ছে, ওইটা হলে পরে বড় গাড়ি যদি ওই দিক দিয়ে চলে যায় তাহলে অনেক যানজটটা কম হবে। আর আমরা বাইপাস দিয়ে আর একটা নিমচা দিয়ে পরে একটা রোড আছে, ওইটাকে আমরা ফার্স্ট প্রায়োরিটিতে ওইটা কাজটা কমপ্লিট করবো। তাহলে ওটা ওই আপনার দুর্লভপুর যাওয়ার রাস্তা, ওই ব্রিজের উপরে, মানে রানী টাউনের বাইরে বাইরে ওরা বেরিয়ে যাবে মেনলি। তাহলে পরে অনেকটাই আমাদের যানজটটার সমস্যাটা মিটবে। সমস্যায় নতুন করে হচ্ছে 11 পাশে কোনো
ওসিবি খাদান করতে চাইছেন। এইটা নিয়ে করে কিন্তু একটা রানিগঞ্জ বাঁচাও কমিটি তৈরি হয়েছে, তারা কিন্তু আন্দোলন শুরু করেছেন। আগামী দিনে আমরা ওই আন্দোলনে সামিল হব। রানিগঞ্জকে বাঁচাতে হবে, রানিগঞ্জ একটা ঐতিহ্য শহর, সেখানে যদি এইভাবে ধস প্রবণ বলে পরে তাদেরকে তুলে দেওয়ার চক্রান্ত চলে, তাহলে পরে এটা কিন্তু চলতে পারে না। প্রত্যেক জায়গায় যেখানে কয়লা আছে সেখানে কয়লা কাটবো, আর বাকি কোনো উন্নয়ন হবে না। তাহলে তো কয়লা খাদানি বানিয়ে দেখ, সবাইকে অন্য কোথাও শিফট করে দেখ, কয়লা খাদানি বানিয়ে দেখ কেন্দ্র সরকার। এটা কি হতে পারে যে ওখানকার মানুষজনকে, ওখানকার মানুষরা কেউ ওইখান থেকে এলাকা ছেড়ে যাবে না, তাদের কর্মসংস্থান এই বলছেন তারা ওই এলাকা ছেড়ে যাবে না, অথচ তাদের জন্য ফ্ল্যাট তৈরি হচ্ছে। তাদের জন্য নয়, ওটা ডেভেলপ হয়ে গেল। ওটা অন্ডা রানিগঞ্জ টাউনের কথা আমি বলিনি, আমি বলেছি গ্রামীণের, যেখানে ঢান্ডাডি, হরিশপুর, এই এলাকাগুলো। হরিশপুরে যেমন অনেক বাড়ি বসে গেছে, ওইখানে ওপেন কাস্ট মাইন্স হচ্ছে, বসে গেছে, কিন্তু তাদের কোনো ওই শিফট করা, তাদেরকে ওইখানে শিফট করার কোথায় চলছে। তারা যারা বাড়ি ওই বাড়ি নেবে না, দুটো ফ্ল্যাট আর 10 লাখ টাকা নেবে না, তাদেরকে আমি বলবো কেন্দ্রীয় সরকার উচিত তাদেরকে জায়গা দেওয়া। জায়গা দিয়ে পরে যে কম্পেনসেশন, যে বাড়ি ছিল তাদের বাড়ির কম্পেনসেশন টাকা দিয়ে তারা বাড়ি বানিয়ে নেবে সেখানে। কালুদা, এটা বুঝতে পারলাম। আমি আপনার কাছে এবার একটা অন্য প্রশ্ন করতে চাইছি। দেখুন, আমাদের রাজ্যে নির্বাচন হয়, আরও আশেপাশের রাজ্যগুলোতেও নির্বাচন হয়। অন্য রাজ্যের সঙ্গে এই রাজ্যের নির্বাচনে কিছু মূলগত ফারাক কি আপনার নজরে পড়েছে? মূলগত ফারাক বলতে বিজেপি একটা সরকার, যে রুলিং সরকার আছে, সেই সরকারকে যে কোনোভাবে পর্যবেক্ষণ করে তাদেরকে দখল নিতে চাইছে। না, এটা তো প্রত্যেক রাজনৈতিক দলেরই উদ্দেশ্য হবে। নির্বাচনে লড়াই করা, জেতাটাই তো তাদের লক্ষ্য, এটা সব রাজনৈতিক দল, এটা তো অস্বীকার করবেন না। আমি যে কথাটা বলছি, দেখুন, ভোটের আগে বা পরে কিংবা ভোট চলাকালীন সময়ে রাজনৈতিক হিংসার কথা আমি বলতে চাইছি। অন্যান্য রাজ্যগুলোয় দেখি নির্বাচন হয়, লোকে জানতেও পারে না, প্রাণহানির ঘটনা, রক্তপাতের ঘটনা ঘটে। আমাদের রাজ্যে কেন হয়? আপনি তো একজন রাজনীতি সচেতন মানুষ হিসেবে এই বিষয়টা এড়িয়ে যেতে পারবেন না, পারছেন না তো? পাচ্ছি না। হ্যাঁ, বলুন। পশ্চিমবঙ্গে দেখুন, সিপিএম একটা এর আগে কিন্তু বুঝে যেত না। যখন ধরুন আমরা মানে নকশাল পিরিয়ডের আগের কথা বলছি, তখন কিন্তু কেউ বুঝতে পারতো না। সিপিএম জিনিসটাকে এমন তৈরি করে দিয়েছে। আমি দেখুন, সিপিএম তো আলোচনায় আসবে, দীর্ঘদিন ক্ষমতায় ছিল, বামেরা ক্ষমতায় ছিল, ওরা শূন্য থেকে মহাশূন্য চলে গেলেও ওরা আলোচনায় থাকবে, যেহেতু ওরা এতদিন ক্ষমতায় ছিল, ঠিক তো? আমি আপনার কাছে জানতে চাইছি যে রাজনৈতিক হিংসা, ইলেকশন কমিশন কিন্তু এবার কিছু সিদ্ধান্ত নিয়েছে, ভোট পরবর্তী পর্যায়েও অনির্দিষ্টকালের জন্য কেন্দ্রীয় বাহিনী থাকবে। বিষয়টা, আমার প্রশ্নটা যেটা হচ্ছে, রাজনৈতিক হিংসাকে নিয়ে একটা ভোট হবে সুষ্ঠুভাবে, শান্তিপ্রিয় অবস্থার মধ্যে দিয়ে মানুষ ভোট গ্রহণ কেন্দ্রে যাবেন, ভোট দেবেন, ফিরে আসবেন। এই বাতাবরণটা আমাদের রাজ্যে থাকছে না কেন? ব্যতিক্রম হচ্ছে কেন? রক্তপাত হচ্ছে কেন? মানুষের প্রাণ যাচ্ছে কেন? এটা একজন রাজনীতিক হিসেবে, একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে আপনাকে পীড়া দেয়। সুরাহা কি, এটা জানতে চাই। সুরাহা একটা দেখুন, বলুন। মানুষ যদি আমরা মানুষ হয়ে মানুষকে মনে করি, আমরা যদি পলিটিক্সের দিকটা না দেখি, তাহলে পরে দেখুন সুরাহা কোনো এই হিংসা হবে না। মতবাদগত পার্থক্য তো থাকতেই পারে। তার জন্য এটা এই পর্যায়ে যাবে কেন যে একটা মানুষের প্রাণ চলে যাবে? হ্যাঁ, এটা যাওয়া উচিত। আপনি অস্বীকার করবেন কি? হয় আমাদের এখানে কিছু কিছু জায়গায় হয়, সব জায়গায় নয়। যেমন সব জায়গায় হলে তো ওটা একেবারে অরাজক ব্যাপার। কিছু জায়গায় হচ্ছে, একটাও হবে কেন? ব্যক্তিগত হিংসার জন্য এই জিনিসগুলো তৈরি হয়, আর একটা কাস্ট টার্গেট করলে পরে এই জিনিসগুলো তৈরি হয়। কিন্তু আমার এখানে দিদি এবং আমরা, কমিশন চাইছে রাজনৈতিক হিংসা হবে না, দিদি চাইছে রাজনৈতিক হিংসা হবে না। আমি আপনার ওখানকার প্রতিনিধি হিসেবে, মানে আপনি ওখানকার প্রতিনিধি হিসেবে আমি আপনার কাছে জানতে চাইছি, ধরুন এমন কোনো ঘটনা ঘটলো, প্রতিপক্ষ আপনার কোনো কর্মীকে, সদস্যকে আক্রমণ করলো, কোনো পরিস্থিতি তৈরি হলো, আপনি সেটা কিভাবে মোকাবিলা করবেন? আমি মোকাবিলা করব, এখন অলরেডি টিট ফর ট্যাট করবেন না অন্য কিছু করবেন? টিট ফর ট্যাট। আমার দিদি কি বলেছেন বলুন। বদলা নয়, বদল চাই, কি বলেছিলেন? আর বিজেপি বলছে বদলা চাই। না, এটা শুরু থেকেই শুনেছি আমরা, তৎসত্ত্বেও তো এই ঘটনা ঘটেছে। তার সত্ত্বেও ঘটনা ঘটেছে। এই গত 15 বছরের নির্বাচন, মানে নির্বাচন কেন্দ্রিক হিংসা, হানাহানি, মৃত্যুর ঘটনা ঘটেছে তো, পঞ্চায়েত ইলেকশনে পর্যন্ত হয়েছে। তারপর তো নির্বাচন দীর্ঘদিন অনেকগুলো জায়গা যেখানে হওয়ার সেখানে হয়নি, তাই ওই ঘটনাও ঘটেনি। কিন্তু এবারের নির্বাচন শান্তিপূর্ণ হবে। দেখুন না, লোকসভাতেই দেখুন না, সেরকম কিছু ঘটনা ঘটেনি। দেখুন, লোকসভাতে সেরকম কিছু ঘটনা ঘটেনি, বলুন না। একেবারে সেরকম ঘটেনি, কিন্তু কিছু ঘটেছে, একদম ঘটেনি তা নয়, ঘটেছে। দেখুন, কিছু আমি বলছি, একটাও মানুষের প্রাণ যাবে কেন? হ্যাঁ, যাওয়া উচিত। প্রশ্নটা আপনারও আসা উচিত। হ্যাঁ,
এবার যদি এরকম পরিস্থিতি হয়, এবার আপনি বলবেন এক হাতে তালি বাজে না, ওরা বলবে এক হাতে তালি বাজে না, প্রতিপক্ষ বলবে, কিন্তু কাউকে তো আপনি যেহেতু ক্ষমতায় আছেন, সমালোচনা আপনাকে শুনতে হবে, প্রশ্নের মুখে আপনাকে পড়তে হবে, ওদের ক্ষেত্রে তুলনামূলক কম আসবে, এটা তো ঠিক। আপনাদের তরফ থেকে ভূমিকাটা কি হবে যদি রাজনৈতিক হিংসার ঘটনা ঘটে, কিভাবে মোকাবিলা করবেন? আমরা থানাতে বসে পড়ে অনেক কেস, যেমন কয়েকদিন আগে রানিগঞ্জে 91 ওয়ার্ড নম্বরে একটা কেস ঘটেছিল গ্রাম খেলাকে কেন্দ্র করে বলে, একটা মুসলিম ছেলের সঙ্গে একটা ছেলে জড়িয়ে যায়, এটা একটা কেসের পরিণত হয়ে যায়। তারপর দুই পক্ষকে বুঝিয়ে পারে আমরা মীমাংসা করে পারে সেটাকে ওইখানে শর্ট আউট করে দিই, যে এটাতে কোনো হিন্দু মুসলিম নাই, কোনো পলিটিক্স নাই, আমরা একটা ঘটনা ঘটেছে গ্রাম খেলা নিয়ে পারে হয়েছে, এটা মিটে গেছে। এবারে নির্বাচনে রাজনৈতিক ভাবে ধর্মীয় মেরুকরণ কি কোনো ইস্যু? যদি ইস্যু হয়, কারা করছে? ধর্মের মেরুকরণ আপনার কে করে জানেনি আপনারা না, সকলে? না, আমরা আমি জানি, আমরা আপনি ধর্মে বলুন। বিশ্বাসী নয়, আমরা সব ধর্মকে বিশ্বাস করি। আচ্ছা, যে যার ধর্ম বিশ্বাস করে আমরা সবারই পালন করি, এই জন্য আমরা কোনো ধর্মকে ইয়ে করব না, অবজ্ঞা করব না, আমরা সব ধর্ম করছি। জয় শ্রীরামেও করি, যার যার উৎসব উৎসব সবার, তাই তো উৎসব সবার। দিদিমণি বলে দিয়েছে। হ্যাঁ, দিদিমণি বলে দিয়েছেন, আমরা ওই পথেই চলতে চাই। আর আমার বিশেষ করে আমার রানিগঞ্জটাতে, আমি এখন এলাকাটা নতুন, অন্ডাল ব্লকে এরকম কোনো সমস্যাই তৈরি হয়নি যে আমরা কাউকে অ্যাটাকের পথে গেছি বা কোনো কিছুতে গেছি, কোনো নেতা বলতে পারবে না। যেমন আমি জেলা পরিষদ দাঁড়িয়েছিলাম 2023-এ, আমি অলরেডি জেলা পরিষদের আমি যারা আমার সঙ্গে কন্টেস্ট করেছে, কংগ্রেস করেছিল, সিপিএম করেছিল, বিজেপি করেছিল, একটা নির্দল করেছিল, সকলকে আমি ডিক্লেয়ার মাইকে ঘোষণা করেছিলাম যদি কোনো একটা বুথে রিগিং, আপনারা আমার ছেলেরা যদি কোনো বুথে রিগিং করে, একটা রিগিং করুক যে ফলস ভোট দিচ্ছে, আমাকে জানাবেন, সেই বুথটা আমি ক্যান্সেল করে দেবো। এই সৎসাহসটা কিন্তু অন্য দলের নেই কারো, আমি এইটা জোর গলায় বলতে পারি। সত্যি? হ্যাঁ, আপনি সত্যি? খবর নিলেন, তিন সত্যি বলুন। এসডিও ডিএম সবাইকে বলুন, আমি সত্যি? তিন সত্যি 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 সত্যি। আপনি এসডিও ডিএম থেকে শুরু করবে, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকলকে জিজ্ঞেস করে নিন। আচ্ছা, দেখুন, যে কোনো প্রশাসনিক প্রশ্ন যখন আসে, উন্নয়নের প্রশ্ন আসে, কিছু বললেই আপনারা বলেন যে কেন্দ্রের সহযোগিতা পাচ্ছেন না। আচ্ছা, এই কেন্দ্রের অসহযোগিতার কথা তুলে অনেক সময় প্রশাসনিক ব্যর্থতাকে ঢাকতে চেষ্টা করছেন না আপনারা, এটা বলছেন কিন্তু না অনেকে। না, এটা দেখুন ওনারা বলছে, কিন্তু আজকে বলুন 100 দিনের কাজে গরিব মানুষরা যেভাবে বঞ্চিত হলো, আজকে 100 দিনের কাজের কি এই গরিব মানুষগুলো নিয়ে পারে এদের রাজনীতি করা উচিত ছিল? আজকে শুভেন্দু অধিকারী এখান থেকে যা বলে দেবে, সমিত ভট্টাচার্য যা বলে দেবে, সেইটাকে ফলো করা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আজকে এইগুলো চিন্তা করে বসেছে, গরিব মানুষ কারো নয়, তাদের খাদ্যের জন্য তারা কাজগুলো করে, এই কাজগুলো ঠিক। 100 দিনের কাজগুলো করে, ঠিক। সেটা নিয়ে পরে রাজনীতি করছে। আজ গরিব মানুষের বাড়ি, ওরা বলছে হিসাব চাইলে হিসাব দিচ্ছে না। না হিসাব চাইলে এটা- হিসাব এটা দিচ্ছে কি না, দেওয়া? সেটাতে দিদি বারবার ডিক্লেয়ার করেছেন। ওরা দিদির সঙ্গে ডিল করুন, ওটা তো আমাদের লেভেলের নয়। দিদির সঙ্গে বা দিদির প্রশাসনিক লেভেলের সঙ্গে ওরা কন্ট্যাক্ট করুক, হিসাব চাইলে হিসাব দিচ্ছে না, এটা করে না, দাঁড়া। প্রশাসনিক লেভেলেই কথাটা বলছেন ওরা। হ্যাঁ। হিসাব চাইলে হিসাব দেবেন না, অথচ বলবেন টাকা আটকে। এটাই আপনি তো শুনেছেন, এটা অজানা নয় আপনার। হ্যাঁ, হ্যাঁ। এ কথা তো ওরা বারবার বলেছে। আপনারা যেমন বলছেন এত লক্ষ কোটি টাকা আটকে রাখা আছে, ওরা বলছে আমরা হিসাবটা চাইছি, হিসাবটা চাই। এই কথা তো আপনি জানেন। আপনারা জানেন এবার না। না না, আমার জানাতে কিছু যায় আসে না, আমি বলছি আপনি তো জানেন এই বিষয়গুলো, অজানা তো নয়। তো সেক্ষেত্রে বারবার করে শুধুমাত্র কেন্দ্রকে দায় দিয়ে কোথাও কোথাও প্রশাসনিক ব্যর্থতা কি আড়াল করা হচ্ছে না? আপনার না কি না, মনে হয়? দেখুন, যদি কোথাও ভুল ত্রুটি, মানুষ কাজ করলেই ভুল ত্রুটি হয়। 100 বার। যদি আমি যদি যে 100টা কাজই কাজ করে করি, না, তার আবার তার ভুল কি কিসের? ভুল ত্রুটি হবে? হ্যাঁ। আমি যদি 100টা কাজের মধ্যে যদি আমার একটা দুটো ভুল হয়, আমি আমার ভুল শুধরাবো। কিন্তু 100টা কাজের মধ্যে যদি 90টাই ভুল হয়, তখন না, 90টা ভুল হতেই পারে না। দিদি আচ্ছা। সেইভাবে অ্যাডমিনিস্ট্রেশন চালায়, কোনো প্রশ্নই উঠে না। আপনাদের সঠিক কাজের পরিসংখ্যান যদি 100-এর মধ্যে ধরা হয়, কত? 100-র মধ্যে হ্যাঁ। আমাদের তো 80% সঠিক কাজ হচ্ছে। 20% গন্ডগোল হয়েছে। 20% গন্ডগোল ঠিক বলবো না, কিন্তু 20% ঠিক নয়। হ্যাঁ, ঠিক নয়। ঠিক আছে, এবার এই 20%, তার মানে আপনারা ভুল মানছেন। এই ভুল থেকে কি শিক্ষা নিয়ে এবারে এই ভুল নির্বাচনে থেকে আমরা আমাদের কর্মীদেরকে বলে দিয়েছি, আমাদেরকে 100 করতে হবে। কোনো মানুষের যদি কোনো দায় বিপদে দাঁড়ানো, কোনো কিছু দাঁড়ানো, 100% কর্মীদের কাজ করতে পারবে। যে কাজ করবে সে থাকবে, যে কাজ করবে না সে কিন্তু দলের থেকে সাইডে থাকবে। আমি তাকে বহিষ্কার করতে বলবো না, তাকেই বলবো না। যে দায়িত্ব নিয়ে এবার কাজ করতে পারবে, মানুষের জনসেবা করতে পারবে, সে কিন্তু দায়িত্ব পাবে। আচ্ছা, কাটমানি, সিন্ডিকেট রাজ, এর কতখানি ভূমিকা আছে আপনার এলাকায়? দেখুন, কাটমানি, সিন্ডিকেট রাজ, এটা তো আমার সবথেকে এলাকায়- বড় অভিযোগ দেখুন, বিরোধীদের করা। হ্যাঁ, বিরোধীরা করে, কিন্তু গোটা ভারতবর্ষে দেখিলেন হ্যাঁ। সব জায়গাতে কাটমানি চলছে। এইখানে সংখ্যায় অনেক নগণ্য, এখানে সেভাবে কিচ্ছু নাই। আজকে সামনে এয়ারপোর্ট ছিল। কালুদা, এটা প্লিজ বলবেন না। হ্যাঁ। সর্বত্র চলে তাই এখানেও চলবে। তুমি অধম তো আমি উত্তম হইব না কেন? আপনি খারাপ দেখছেন তাই বলে আমাকেও খারাপ হতে হবে? না, এটা না। এটা তো কোনো যুক্তি হতে পারে না, এটা কালুদা, দেখুন- মানেন তো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ।
তাহলে পরে সর্বভারতীয় ক্ষেত্রে কাটমানি চলছে, আমার এখানেও চলবে, হয়তো না, একটু কম আমাদের চলছে। এখানে এটা সংখ্যাটা ফেয়ার না কালুদা। এটা ফেয়ার নয়, আমরা চাই না কাটমানি চলুক। হ্যাঁ, আজকে syndicate বলুন, রাজ চলুক। আজকে বলুক সিন্ডিকেট রাজ মুষ্টিমেয় কিছু জায়গায় যদি চালাতে চায়, সেটা আগামী দিনে এগুলো রোধ করতে আপনারা কি করবেন? আমি তো কুকুরা রোধ করব আমার এলাকায়। আমি আপনাদের জয়লাভ করলে বিরুদ্ধে পরে, এটা তীব্র অভিযোগ করছে বিরোধী দল। হ্যাঁ, তাহলে? আজকে একটা জায়গায় যদি বলেন সিন্ডিকেট রাজ, হ্যাঁ। কোথায় আপনি দেখাই দেন একদম পার্টিকুলারলি তীব্র অভিযোগ করলে হবে না। আপনি আমাদের কোথাও দেখাতে হবে না, আপনি বলুন আপনার ওখানে এগুলো চলে না, আমার এখানে আপনি দাবি করেন এগুলো চলে আমার না, এখানে মানুষ বুঝে নেবে ওটা। ওটা মানুষ বুঝে নেবে। হ্যাঁ, আপনি বলুন ওটার যে জন্য কিছু নেই, করার এটা নেই আপনার ওখানে। আমার এখানে দেখুন, হ্যাঁ। যারা জমিদাতা, হ্যাঁ। যেমন এয়ারপোর্টের ক্ষেত্রে বলছি, একদম। তারা একটা মানে ওই গ্রামবাসীরা মিলে পরে একটা করে তৈরি করেছে, তাদেরকে কিন্তু অনেক টাকা ফান্ডিং আটকে দিয়েছিল। সেই জমিদাতাকে কিন্তু আমি ওই ফান্ডিংটা দেওয়া করেছি এয়ারপোর্টকে। আমি সেখানে মন্ত্রী সাহেব থেকে সবাই ছিলেন, আমি এয়ারপোর্ট অথরিটিকে বলেছি যে এই ফান্ডিংটা এদেরকে আগে কমপ্লিট করতে হবে, করতে বাধ্য হয়েছে। তারপরে বাইরে থেকে আপনি মাল নেন, রিজনেবল রেটে মাল দেন। কোনো যদি লোকের ছেলেরা 2 পয়সা কামায়, যারা জমিটা দিয়েছে আজকে এয়ারপোর্ট করতে, আজকে যদি জমি দিয়ে পরে এই সময় জমি সমস্যা না মিটতো, এয়ারপোর্টকে না দিত, তাহলে আজকে এয়ারপোর্ট হতে পারতো না। আজকে দিদির স্বপ্ন এয়ারপোর্টকে বাড়ানো, আমাদেরও স্বপ্ন এয়ারপোর্টকে বাড়ানো। আমার এলাকায় সব থেকে এয়ারপোর্টের যত রাজ্যবাসী ভালো হিসেবে সবারই এটা স্বপ্ন। হ্যাঁ, আপনার আর রাজ্যের উন্নতি দ্বিতীয় হবে, নম্বর চিন্তা করুন। হ্যাঁ, এটা কেনা চায়। হ্যাঁ, দ্বিতীয় নম্বর চিন্তা করুন, আজকে ন্যাশনাল হাইওয়ে 2-3 কিলোমিটার 4 কিলোমিটার ওভারব্রিজ করেন। আপনি বিজেপির ক্যান্ডিডেট কিছু কিছু ছোট মিডিয়াকে বলেছে, আমি শুনলাম যে আমি নাকি কলকাতা সুইটস বলে আবার আমার একটা খাবারের দোকান আছে, ওইটা আমার 1.5-2 কাঠার মতো জায়গা, তো সেই জায়গাটা নাকি আমার ওই বিল্ডিংটা ভেঙে যাবে বলে পরে আমি ছোট করে দিয়েছি। কেন্দ্রীয় সরকার কোনো আমাদের সঙ্গে যোগাযোগ করেনি, আমি পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম তখন, কোনো এনএইচ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। ওরা বললো যে যেহেতু কর্পোরেশন গোপাল মাঠ, ওখানে 2টো হবে, এটা পঞ্চায়েত এলাকায় একটা হবে। আমরা ডিমান্ড করেছিলাম আরও চওড়া করতে হবে, একটা করতে হবে, কিন্তু ওরা করেনি। আমার ওইখানে 20 কাঠা আমার জমির আছে পরিবারের, বাবারা 4 ভাই, 5 কাঠা করে পাবে, আমার তো 1.5 কাঠা আছে, আমার 3.5 কাঠা পিছনে জায়গা ছিল। আচ্ছা, ওই মিষ্টির দোকানে কতজন কাজ করে কালুদা? মিষ্টির দোকানে মিনিমাম আমার কাছে কাজ করে একটা মিষ্টির দোকান, আবার একটা উকরায় ওপেনিং করেছি গ্যাস ক্রাইসিসের জন্য, আমরা চালু করতে পারিনি। গ্যাস কখন চালু হবে তার জন্য আমাকে বসে বসে 45,000 টাকা ভাড়া গুনতে হচ্ছে, বুঝতে পারলেন তো? না কালুদা, আমার এখানে প্রশ্ন আছে। নির্বাচনে আপনি জিতলেন, এক্সপ্রেস নিউজ পরিবারকে মিষ্টি খাওয়াতে হবে, মিষ্টি খাওয়াবো। কোথা থেকে খাওয়াবো? ওরা আপনি যেখান থেকে বলবেন সেখান থেকে আমি মিষ্টি খাওয়াবো। আপনার ওখান থেকেই খাবো আমরা ঠিক যদি আছে, যেতে। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, সাধারণ মানুষ আজকে তাদের ওইটা হ্যাঁ, বলুন। যেটা বলছিলাম, হ্যাঁ। যেটা বলছেন যে ওই মিষ্টির দোকানটা বাঁচানোর জন্য নাকি ওইটাকে ছোট করে দিয়েছি। আমি তো 30 লক্ষ টাকা অলরেডি গভর্নমেন্ট থেকে পেয়েছি। আমার 2তলা বিল্ডিং ছিল ওইখানটাতে, যেটা মিষ্টির দোকান আছে, 30 লক্ষ টাকা পেয়েছি। আরো পুরোটা যদি নিয়ে নিত, ওই যে বিল্ডিংটা আছে পুরোটা যদি নিয়ে নিত, আরো তো 60 লাখ আরো পেতাম। আমার তো পিছনে আরো 3.5 কাঠা জমি আছে, আমি তো ওইখানে করে নিতাম। আজকে বলুন সামনে ডিবিসির জন্য কেন ওইখানে ওই হাইওয়েটাকে লম্বা করবে, ডিবিসিটাকে ওই দিকে আন্ডারগ্রাউন্ড দিয়ে পাস করলো না? এটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট ডিবিসি, তাহলে পরে ন্যাশনাল হাইওয়ে ডিবিসির। আজকে এয়ারপোর্ট, আজকে কেন এইভাবে 4 কিলোমিটার ঘুরে পরে মানুষকে যেতে হবে? এয়ারপোর্ট পর্যন্ত যদি ট্রেনে পরে গোপাল মাঠের সঙ্গে মিলিয়ে দিত, তাহলে সবগুলোই কিন্তু একদম মানে ক্লিয়ার হয়ে যেত। আজকে নিজের দোষটা বিজেপিরা কোনোদিন দেখতে চায় না। আমি প্যারাশুটের নেতা নই, আজকে প্যারাশুটের যে নেতা সে এসে পরে এইসব বক্তব্য বলছে, কোনো এদের আইডিয়াই নেই যে কে কি করে ফিল্ডে। না, আপনি আপনার বিরুদ্ধে ওঠা যে অভিযোগ মিষ্টির দোকান সংক্রান্ত, সেটা ক্লিয়ার করলেন। স্থানীয় মানুষজন হয়তো সরাসরি আপনাকে কখনো প্রশ্ন করেনি কারণটা, কিন্তু এটা একটা সুযোগ। দেখুন, আপনি এটা অস্বীকার করতে পারবেন না যে এই প্রশ্ন সাধারণ মানুষ হয়তো চেয়েছে আপনার কাছে প্রশ্ন করতে, বিরোধীরাও অনেকে বলেছে, লোকে শুনেছে, উত্তরটা পায়নি। আজ অন্তত এই অনুষ্ঠানের মাধ্যমে আপনার ভোটাররা, আপনার এলাকার মানুষ এটা জানতে পারবে। যদি সার্কেল ওদিকে যেভাবে জায়গাটা নিতে হতো না, সেন্ট্রাল গভর্নমেন্টকে 100 কোটি টাকা মিনিমাম দিতে হতো। 100 কোটি টাকা ওই এলাকাটাকে বড় নিলে আপনার লাভই হতো, তাই নিলে পরে আমার লাভ হতো। 30 লাখ টাকার জায়গায় 30 লক্ষ পেয়েছি, আরো 60 লক্ষ পেতাম, প্লাস আমার 3.5 কাঠা জায়গা দোকান আরো বড় হতো। যাই হোক, আজকে ডিবিসিটার জন্য মানুষ ওইখানে আগামী দিনে থাকতে পারবে কেন চিন্তার বিষয় আছে, এত পলিউশন এখানে। আর এয়ারপোর্টটা চিন্তা করুন, আমাদেরকে দুর্গাপুর থেকে যারা যায় তাদেরকে উল্টো সাইডে আপনাকে এত কথা বলতে বলতে দূষণের কথাটাও বারবার বলছেন। দূষণ কিন্তু আমাদের হয়তো ইস্যু নাম্বার 1 দেখাচ্ছে না, কিন্তু উন্নত বিশ্বে সব সময় দূষণ কিন্তু 1 নম্বর সমস্যা। আজ বুঝতে পারছে না মানুষ, আজ থেকে 5 বছর পর 10 বছর পর বুঝতে পারবে, যখন বোঝার পর আর কিছু করার থাকে। এখন বাচ্চাদের শ্বাসকষ্ট শুরু হয়েছে। এক্স্যাক্টলি। এবং এই অসুখ বিসুখে সমস্যাটা কিন্তু অল্প দিনের নয়, সুদীর্ঘকাল বয়ে বেড়াতে হয়, একটা প্রজন্মের পর প্রজন্ম।
আপনি আগামী প্রজন্মের জন্য আপনার এলাকার দূষণ রোধে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ করেছেন বা আগামীতে করবেন এই নির্বাচনে আমরা কি করবেন সেটা কয়েকবার আমরা যে ওপেন গাড়িতে ছাইগুলোকে নিয়ে যাই, তার জন্য আমরা অবরোধ করেছি। তাদের জন্য ডিবিসি কর্তৃপক্ষের সঙ্গে বিশাল ঝামেলা হয়েছে। তো এরা কোনোভাবেই মানতে চায় না। আমরা বারবার বলেছি এটা যদি ব্যবস্থা না করেন আগামী দিনে কিন্তু আমরা খালি কিছু লোক করে খাই ওখানে, যে লোকাল লোক যারা 200-400-500 লোক করে খাই, এই জন্য কিন্তু আমরা এখনো পর্যন্ত করতে পারছি না। আচ্ছা, এটাও একটা অভিযোগ, আপনি এই প্রশ্নটা মনে রাখুন। অনেকে বলছেন ওখানে ছোটখাটো যে কটা কলকারখানা ছোট্ট ছোট্ট যেগুলো হয়েছে, সেখানেও যারা কাজকর্ম পাচ্ছে তারা স্থানীয় লোকজন নয়, না, বাইরে থেকে লোকজন এনে কাজ দেওয়া হচ্ছে। তারপর আরেকটা মারাত্মক অভিযোগ, যেটা তাদের কাছ থেকে কাটমানি নেওয়া হয়। দৈনিক যদি 700 টাকা মজুরি হয়, 400 টাকা সে প্রতিদিন নিতে পারে, 300 টাকা কাটমানি দিতে হয়। এটা কি সত্যি অভিযোগ? না, এটা মিথ্যা অভিযোগ। বলুন, দর্শকদের বলুন, এটা মিথ্যা ভোটারদের অভিযোগ। বলুন। এটা মিথ্যা অভিযোগ। আচ্ছা, যদি কাটমানি যদি কেউ নিয়ে থাকে বা কাউকে চাকরিতে ঢোকাবার জন্য কেউ টাকা নিয়ে থাকে, এটা হয় না বলছেন? সরাসরি অভিযোগ আমাকে জানাতে পারে, হ্যাঁ। বা আমার আরো যারা নেতৃত্ব আছে হ্যাঁ। অঞ্চলে অঞ্চলে পুরো জানার নেতা পরে আছে, কি করবেন? তারা বলছে তো জানার সবাই পরে- মিলেমিশে খাচ্ছে। না 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 না, ওই ব্যাপার নেই। এটা বিজেপির বানানো গল্প। বিজেপি এগুলোকে তৈরি করে, সিপিএম এগুলোকে তৈরি করে। তারা সিপিএম আজ 34 বছরে কিছু করেনি পশ্চিমবাংলার জন্য, খালি ঝান্ডা ধরে মানুষকে ঘুরিয়েছে। এটা কি আজকে সত্যি CPM এর এই কালুদা? অবস্থা। এটা সত্যি হতে পারে? 34 বছর সিপিএম কিছু করেনি, বিজেপি বলবে 15 বছর তৃণমূল কিছু করেনি। এটা হতে পারে কখনো? যদি কিছুই না করে থাকবে, আজকে বিজেপি যদি বলে যে তৃণমূল কিছুই করেনি, এটা আমাকে মানতে হবে যে তৃণমূল 15 বছরে কিছু কিছু করেনি, যদি- মানুষ এমনি এমনি ভোট দিয়ে এমনি যাচ্ছে। ভোট দিয়ে, এটা- আমি তো এইটাই বলছি, যখন এটা সত্যি নয়, তাহলে আপনি যখন বলছেন যে বামেরাও কিছু করেনি, এটাও সত্যি নয়। দুটোই মানতে হবে না, আপনাকে। বামেরা কিছু করে না বলতে ওরা নিজের ক্যাডার ছাড়া কোনো কিছু করতে না। আচ্ছা। ওদের একটা পার্টি অফিসে একটা সার্টিফিকেট নিতে গেলে পার্টি অফিসে যেতে হতো, হ্যাঁ। তাকে মিছিল হাঁটতে হতো, হ্যাঁ। তাহলে ওই সার্টিফিকেট পেতো। একটা হ্যাঁ। তিরপল নিতে গেলে পরে পার্টি অফিসে জানাতে হতো। এখন বলছেন তৃণমূলের সময় এগুলো করতে হয় তৃণমূলের না, সময় এগুলো যে কেউ শুধুমাত্র যায়, সে তৃণমূল পেয়ে নয়, সব আর মানুষকে সব public। সমান ভাগে ভাগ আমি করে যেমন দেওয়া হয়। আমি নিজের থেকে দেখি। আপনারা বুঝে নিন, উনি যে কথা বলছেন সেটার সত্যাসত্য বিশ্লেষণের দায়টা আপনাদের। আমি ইস্যুটা তুলে ধরছি, জনপ্রতিনিধি আপনাদের সামনে বক্তব্যটা বলছেন, ঠিক ভুল সত্য মিথ্যা যাচাইয়ের ভার আপনাদের। কালুদা, এটা হয় না বললেন আপনি, আমি শুনে নিলাম, মেনে নিলাম। আমি আপনার কাছে জানতে চাইছি, ওই এলাকায় যুব সম্প্রদায় রয়েছে, যুবকরা রয়েছে, যারা কিনা কর্মসংস্থানের জন্য হন্যে হয়ে ফিরছে, তাদের জন্য আপনার এলাকায় আপনি যদি বিধায়ক হন, কর্মসংস্থানমুখী কি প্রকল্প আপনারা সামনে রাখছেন, কি দিশা দেখাতে চাইছেন, রোড ম্যাপ কি জানান। আমরা দেখুন, আমরা প্রথমেই ডিমান্ড করেছি সিএমকে, আমরা বলেছি, আমরা মিটিং করেছি একসঙ্গে, যে সিএমকে বলেছি যে আমার লোকাল ছেলেদের কর্মসংস্থান চাই। এয়ারপোর্ট কিভাবে হতে পারে? এয়ারপোর্টেই প্রচুর কর্মসংস্থান হবে, যেভাবে এয়ারপোর্টের আস্তে আস্তে শিল্পগুলো বাড়ছে, প্রচুর কর্মসংস্থান হবে। কিন্তু যে কর্মসংস্থান, যে কাজগুলো আমাদের ছেলেরা, লোকাল ছেলেরা করতে পারবে না, সেইগুলোই খালি বাইরে থেকে আসবে, বাকি সব লোকাল ছেলে থেকে আমাদেরকে দিতে আমি একটা জিনিস জানতে চাইছি, একটা এয়ারপোর্ট ক্রমাগত শ্রীবৃদ্ধি ঘটবে, যদি চারপাশের অর্থনৈতিক পরিকাঠামোর উন্নতি না হয়, তা কি হয়? চারপাশেরই তো উন্নতি হতে হবে, মানুষ সেরকম থাকতে হবে। উন্নয়ন কিভাবে হয়? হ্যাঁ, বলুন কিভাবে? উন্নয়ন এই ছয় ছোট বাবা হয়। একটা আমি খাবারের দোকান করেছি, সেইখানে আমার 15 জন কাজ করে। একদম। একটা তার উপরে একটা ধরে রাখুন মমস কিচেন বলে আমার কিচেন আছে, আমার ছেলে চালায়, নামে আছে, কিন্তু ম্যানেজার রেখে পরে চালাই। তো সেইটাতেও 10 জন স্টাফ আছে। আজকে এইভাবে 15, 10, 25 হয়ে গেল। উগরায় একটা দোকান করলাম, ওইখানে 15 জন ঢুকবে। আমার বন্ধুর কাছে কমসে কম গ্যাস থেকে শুরু করে ওদের সুরভি সুইটস আছে, ওদের কাছে কমসে কম 200 পরিবার চাকরি করে পরে খায়। এইভাবে যদি এক একটা পরিবার যদি এক একটা বিজনেস বাড়ায়, তাহলে পরে অটোমেটিক কর্মী সংখ্যা, কর্মী পাওয়া যাবে না, তখন তাদের হাজিরিও বেড়ে যাবে, সবকিছু বেড়ে যাবে। কারণ শুধুমাত্র জনপ্রতিনিধির আর্থিক আয়ের পথ সুগম হবে এটা নিশ্চয়ই কাম্য নয়, স্থানীয় মানুষজনেরও হওয়া উচিত। তাদেরকে সহায়তামূলক কোন প্রকল্পের আওতায় আনবেন, যাতে করে শুধু চাকরি করেই যে উপার্জনের রাস্তা হয় এমন তো নয়। প্রতিকূল পরিবেশ, অনুকূল পরিবেশ, এগুলো বড় ইস্যু। তা আপনার ওই এলাকায় শিল্প স্থাপনের জন্য কতখানি অনুকূল পরিবেশ আছে আপনি জানেন, কতখানি প্রতিকূল সেটাও আপনার জানা। তাহলে ওই পরিস্থিতিতে
শিল্প হতে পারে, নাকি বাণিজ্যমুখী কোনো কিছু হতে পারে, স্বনির্ভর গোষ্ঠী গঠন করে কাজ হতে পারে, এরকম কিছু তো দিশা থাকবে, রোডম্যাপ তো থাকবে। আমাদের ওই এলাকায় ব্লক থেকে স্বনির্ভর গোষ্ঠী প্রচুর আছে। আচ্ছা, ওরা ইন্ডিভিজুয়াল টাকাটা নিয়ে পারে, ওরা কি করে জানি না, তারপরে ইয়ে করে দেয়। না, ওদেরকে বারবার আপনার একটু জানা দরকার, খোঁজ খবর নেওয়া দরকার। না, ওরা নিজের ইউজ করে হ্যাঁ। কিভাবে বাড়িতে তৈরি করে সেভাবে এরা মার্কেটটা পাচ্ছে না। আচ্ছা। আমরা বলেছি, আমরা একটা কর্মতীর্থ বলে পরে একটা বিল্ডিং বানিয়েছি, বিশাল বড় বিল্ডিং। হ্যাঁ, ওই বিল্ডিং এ আমরা ওদেরকে রুম দিয়ে দেবো বিনা পয়সায়। হ্যাঁ। সেই বিল্ডিং এ ওনারা মেটেরিয়াল তৈরি করবেন। হ্যাঁ। আমরা আগামী দিনে আমরা মন্ত্রী সাহেবদের সঙ্গে কথা বলে পরে, সিএমএস এর সঙ্গে কথা বলে পরে আমরা দুর্গাপুরে ওইরকম কি একটা হাটের মন্ত্রী মধ্যে সাহেবদের সাথে কথা বলবেন? জিতলে পরে আপনি যে মন্ত্রী হবেন না তার কি ঠিক আছে? না, 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 তাহলে না। তো আপনাকে এই দায়িত্বটা নিতে হবে। না, না, দায়িত্ব তো আপনি অবশ্যই শুধু নেবে। মন্ত্রী দায়িত্ব সাহেবদের সাথে কথা বললে তো হবে না, বড় কর্মতীর্থ বিল্ডিং করলেও হবে না। হ্যাঁ। বিষয়টা হচ্ছে তাদের কর্মসংস্থানের সুযোগটা করে দিতে হবে। তাদেরকে- আপনি সেই প্রতিশ্রুতিটুকু অন্তত দিন, সেই যে প্রতিশ্রুতিটা তো- ওখানকার স্থানীয় যুবকদের কাজের জন্য শুধু চাকরি নয়, সবার শিক্ষা মেধা সমান হয় না, চাকরি ব্যতি রেখেও তাদের কিছু কাজের সুরাহা করবেন। আজ যেভাবে আপনার সাথে কথা বলছি, আপনি জেতার পর মন্ত্রী হলেও আপনার সাথে এইভাবেই কথা বলবো, হ্যাঁ, এই অবশ্যই, প্রশ্নই অবশ্যই, করব, অবশ্যই। কারণ আপনাকে উত্তর দিতে হবে। হ্যাঁ, আপনি জনপ্রতিনিধি, হ্যাঁ। জনগণের দ্বারা নির্বাচিত হবেন, কেমন? তাহলে পরে এই প্রশ্নগুলো তো আপনার কাছে আসবেই, তাই না? আসবে, আসবে। আপনার কাছে এর পরের বার যখন এই প্রশ্ন করবো, সুনিশ্চিতভাবে আরো অনেক কিছু জানাবেন, যাতে কিনা মানুষ, জনগণ অন্তত আশ্বস্ত হন যে তারা ঠিক নির্বাচিত প্রতিনিধিকে নির্বাচিত করেছেন। ঠিক তো? আমি দেখুন আর একটা জিনিস সব থেকে বড় জিনিস, বলুন, বলুন। বিকাশ সমস্যা যেটা ছিল সেটা ব্যাপারে আমি জিনিসটা বললাম। আমি লোকাল বেকার ছেলেদিকে আমি যে কোনো কাজে তাদেরকে ইনভলভ করতে যেতে পারি আমার এলাকার মধ্যে, সেইটা আমার প্রথম প্রায়োরিটি। সেই পরিকাঠামো, সেই পরিকাঠামো পরিবেশটা তৈরি করা, তৈরি হ্যাঁ, করা হ্যাঁ। এবং সেলফ হেল্প গ্রুপ দিকে নিয়ে পারে, হ্যাঁ। ওদেরকে ওই বিল্ডিং এ শিফট করে পারে, বলুন কিছু সেগুলো। প্রোডাকশন ওরা করুক। একদম। সেই প্রোডাকশনটাকে আমরা দায়িত্ব নেব যে আমরা দুর্গাপুর বা বিভিন্ন মার্কেটে সেই প্রোডাকশনটাকে পাঠিয়ে পারে, সেইটাকে সেল মার্কেটিং এর ব্যবস্থা মার্কেটিং এর করবেন। ব্যবস্থা বলুন আমরা এগুলো। করাবো। হ্যাঁ। এবং তার সঙ্গে আমি বিশেষ ডিমান্ড আছে, আজকে যে এয়ারপোর্ট পুলিশ যে এলাকাটা যেটা নিয়েছে, যারা জমি রক্ষা কমিটি যারা জমি দান করেছেন, একটা টাইম প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে বিঘা প্রতি 1 কাঠা করে জমি দেবো, হায়েস্ট 6 কাঠা। যেমন আমার পরিবারের 40 কাঠা জমি গিয়েছে, এই 40 বিঘা জমি গিয়েছে আমার পার্সোনাল, আমার বাবার নামে ছিল, 10 কাঠা গিয়েছে, কিন্তু 10 কাঠা আমি পাবো না, আমি 6 কাঠা পাবো। ওইগুলা এইভাবে প্রত্যেক মানুষ প্রায় 5 থেকে 8 হাজার পরিবার এইটার সঙ্গে যুক্ত। আমরা দিদির কাছে প্রথম আমার রিকোয়েস্ট থাকবে যে এই পরিবারগুলোকে টাকার মূল্যে হোক বা জমির মূল্যে হোক, তাদেরকে জমিটা দেওয়া হোক বা আপনার এলাকায় রাজনীতিতে স্বচ্ছতা হ্যাঁ, থাকবে, তাই তো? থাকবে। আচ্ছা, এবার একটা প্রশ্ন করি আপনার কাছে। দেখুন, আপনার নির্বাচনী কেন্দ্র, এই নির্বাচনী কেন্দ্রে আমরা অলমোস্ট সমস্ত প্রতিনিধিদের সাথেই কথা বলেছি, একজন ব্যতি রেখে। তার মধ্যে বিজেপির প্রতিনিধি হচ্ছেন অ্যাডভোকেট পার্থ ঘোষ, আপনি জানেন নিশ্চয়ই, আর ন্যাশনাল কংগ্রেসের ফৈয়াজ আহমেদ, আপনার সাথে তো কথা বলছি, সিপিএম এর প্রতিনিধির সঙ্গে কথা এখনো হয়ে ওঠেনি। আমি আপনার কাছে জানতে চাইছি, অ্যাডভোকেট পার্থ ঘোষ বলেছেন যে ওপেন ডিবেট যদি হয় এলাকার উন্নয়ন নিয়ে, আমি ওপেন ফোরামে ডিবেটে যেতে রাজি, মানুষ প্রশ্ন রাখবেন, আমি উত্তর দেব। অন্য জনপ্রতিনিধি যারা আছেন তাদেরও প্রশ্নের সম্মুখীন হতে বলুন, আমিও প্রশ্নের সম্মুখীন হব, আর ওইখান থেকেই ফয়সালা হবে মানুষ কাকে নির্বাচিত করবেন, মানুষ বুঝে নেবেন। যদি এই রকম ওপেন ফোরাম ডিবেটের আয়োজন করা হয়, কালুদা আপনি পার্টিসিপেট করবেন? দেখুন, পার্টিসিপেট করবো ওটা পরের ব্যাপার হলো। প্রথম বলবো যে দলটা করছেন উনি, হ্যাঁ। তার প্রধানমন্ত্রী আজ পর্যন্ত মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকার দেয় না, নিজের পেটুয়া মিডিয়া ছাড়া, গদি মিডিয়া ছাড়া কোনো আদার্স মিডিয়ার সামনে মুখ খুলে না। তার কোনোদিন আজ পর্যন্ত ডিগ্রি দেখাতে পারেনি। আচ্ছা। আজ পর্যন্ত এই অবস্থায় আছে যে দলটা উনি না করছেন। না, ডিগ্রি দেখাতে পারেনি নয়, সেটা ফার্নিশ হয়েছে। হ্যাঁ। বলুন, তারপরে বলুন। তার যে বিবাহ কখন হয়েছিল, স্ত্রীটা আমি শুনতে পেলাম, বিবাহ স্ত্রী আছেন ওনার, লোকসভায় যখন উনি কালুদা, ব্যক্তিগত এই আলোচনাটায় না যাওয়া ভালো। তাহলে কেন পরে- শুনুন কালুদা, কথায় কথা বাড়ে, তাই বলছি ছোট্ট করে, এসব কথা না তোলাই ভালো, সরাসরি রাজনৈতিক মুদ্দাপে কথা হোক। তিনি চ্যালেঞ্জ করছেন যে একটা ওপেন ফোরাম ডিসকাশন হোক, ডিবেট হোক, যেখানে মানুষ প্রশ্ন রাখবেন, আমরা উত্তর দেব, যা প্রশ্ন করবেন আমরা দেখুন, সরাসরি সেটা উত্তর তো দেব। আমি রাজি আছি। আপনি আমি প্রথম বলবো- যদি আমাদের পরিবার এটার আয়োজন করে, এক্সপ্রেস নিউজ পরিবার আয়োজন করে ডিবেট, হ্যাঁ। আপনি পার্টিসিপেট করতে রাজি? হ্যাঁ বা না আমি বলুন। যদি টাইম পাই তাহলে আমি পার্টিসিপেট করব। আমার কথা হচ্ছে যে আমার চ্যালেঞ্জটা নিন না। জনসাধারণের সঙ্গে যোগাযোগ রাখা।
এটাও তো জনসাধারণের না সঙ্গে না জড়িত। এইটা দেখুন একটা ডিফারেন্স হয়ে যাচ্ছে, আচ্ছা। ওই ক্যান্ডিডেট আমার ক্যান্ডিডেটের পক্ষে আমি অনেক ডিফারেন্স হয়ে যাবে। না না, কেননা আমি উনি মানুষের একটা সঙ্গে চ্যালেঞ্জ দিয়েছেন। না, চ্যালেঞ্জ ওটা কোনো চ্যালেঞ্জ নয় যে আচ্ছা। প্যারাশুট থেকে এসে চ্যালেঞ্জ দিতে পারে। প্যারাশুট থেকে আমি আসিনি, আমি পঞ্চায়েতে 2বার মেম্বার, আমি পঞ্চায়েত সমিতির 5 বছরের সভাপতি ছিলাম, হ্যাঁ। আমি 5 বছরের জন্য জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলাম, হ্যাঁ। জনস্বাস্থ্য আর স্বাস্থ্যের, আর পঞ্চায়েত জেলা পরিষদের এখন আমি অধ্যক্ষ। এইভাবে কেউ চ্যালেঞ্জ করে দিল, তার চ্যালেঞ্জ সেট করে দিতে হবে, সেইটা কোনো ব্যক্তিগত ব্যাপার নয়। আমি প্রথম পার্থকে বলেছিলাম যে ব্যক্তিগত সম্পর্কে কোনো আমরা করব না। একদম। আজকে পার্থ যখন আমার দোকানটা নিয়ে তুলেছে, পার্থকে আগে চিন্তা করুন, ওনার যে ব্যাক হিস্ট্রিটা যদি আমি তুলি, পার্থ দাঁড়াতে পারবে? এটাই তো ব্যাপার, জনগণের আমি সামনে চাই না, প্রশ্ন- ওটা পারিবারিক একটা সম্পর্ক আছে আমাদের। আচ্ছা। যদি কেউ যদি চায়, যদি ডিবেটে আমি এত কমজোরি আছি, কোনো কমজোরি নাই, উকালতি করতে পারে। আমার বাবা উকিল নিদান বন্ধু মন্ডল, যখন কেউ একটা উকিল ছিল না। আমার ভাই জজ উকালতির পরে, আমার ভাই উকালতি করার পরে এখন জজ হয়ে গেছেন, জজ করবে রিটায়ার হয়ে গেছেন। আমার বড় যেটা রানিগঞ্জ টাউনে থাকে, উনি অ্যাডভোকেট ছিলেন মলয়দার বাবার সঙ্গে, উনি প্র্যাকটিস করতেন সেম প্র্যাকটিস। যেমন মলয়দার বাবাকে ওইখানে মানুষ চাইতো, এরকম আমার উনাদিনাথ মন্ডল। কালুদা ছেড়ে দিন চ্যালেঞ্জের কথা। এইভাবে কালুদা আমি একটা হ্যাঁ। কথা বলছি, ধরুন একটা ডিবেটের আয়োজন করা হলো, সেই ডিবেটটায় জনগণ প্রশ্ন রাখবেন বা জনগণের প্রশ্ন আমরা রাখবো এক্সপ্রেস নিউজ পরিবারের তরফ থেকে। আপনারা 3-4 বসেছেন, জনগণের মুখোমুখি হতে চাইবেন, আলোচনায় আসতে চাইবেন, কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই। কোনো Okay, অসুবিধা নেই। fine. কিন্তু আমার পক্ষে স্টুডিও তার টাইম দেওয়া, আমার টাইমটা কম না, হ্যাঁ। আমাকে যেভাবে আমি প্রচার করছি। না না সব উনি ঠিক তো আছে, প্রচার না, না, করছেন একটা না। কথা কালুদা, সেটা হচ্ছে এটাও কিন্তু এক ধরনের প্রচার, কারণ এটা যেমন টেলিভিশনে মানুষ দেখবেন, সোশ্যাল মিডিয়াতেও লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছবে, শুধুমাত্র আপনার এরিয়া নয়, আরো বৃহত্তর সমাজের কাছে পৌঁছবে। আর ইন্টারনেট মাধ্যমে পৌঁছলে আপনি নিশ্চয়ই এটা বোঝেন, কারণ আপনার দলও, প্রত্যেকটা রাজনৈতিক দল এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে অ্যাক্টিভ হতে দেখুন, চাইছে। এখানে তো আপনার একটা জিনিস আমি উদাহরণ দিই, Please, বলুন। উদাহরণ দিয়ে দিই। বলুন। পার্থর সঙ্গে আমার দেখা হয়েছিল রামনবমীর দিনে আচ্ছা, মন্ডল ওয়ার্কশপ কলোনিতে। ওইখানে আমি পার্থকে বলি, পার্থ ভাই, যাতে ব্যক্তিগতভাবে নিজেদের রিলেশনটা খারাপ না হয়, যেহেতু আমার দুঃসম্পর্ক হলে পরে একটা সম্পর্ক রয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো উনি বললেন না দাদা, এটা হবে নাই। উনি কিন্তু তারপরেই দেখলাম মিডিয়া সেই যা করে, ওইখানকার ছোট ছোট মিডিয়ারা, তারা হঠাৎ বললেন যে, ওনার স্টেটমেন্ট নিলেন, উনি বলছেন যে এইখানে রামের আবির্ভাব হওয়া উচিত, রাম রাজত্ব হওয়া উচিত। আমি বলেছিলাম রাম বলে পরে কোনো রাজত্ব হয় না, এক বিজেপির রাজত্ব হবে, এক তৃণমূলের রাজত্ব আছে, রাজত্ব থাকবে, এই কথাটাই আমি বলেছিলাম ওইখানে ওই দিন। কিন্তু রাম বলে কোনো রাজত্ব হয় এইটা বলতে পারেন? সেটা একমাত্র যোগী রাজ্যেই এইটা বলে, রাম রাজত্ব বলে। তাছাড়া আমি মনে হচ্ছে ভারতবর্ষে কোনো দেশে এটা হয় না। আধুনিক রাম রাজত্ব তো একটা রামকে তো আমরা তুলনা, মনে একটা প্রাণে উপমা, ভালোবাসি, হ্যাঁ। রামকে আমরা মনে প্রাণে ভালোবাসি। রাম যেই রাজত্ব মানে সে- সুশাসন, হ্যাঁ, এটাই বলতে হ্যাঁ, চাইছে। হ্যাঁ। রাম রাজত্ব আর কি আলাদা আপনি করে বলুন হবে? না কোথায় সুশাসন আছে? সেই রামও নেই, আজকে দেখুন দেখুন কালুদা, সেই রামও নেই, সেই অযোধ্যাও নেই। হ্যাঁ। রাম রাজত্বটা একটা রিপ্রেজেন্টেশন অফ ফ্যাক্ট, হ্যাঁ, তাই তো? এটা তো অস্বীকার করবেন না। হ্যাঁ, তাই ওইভাবে তুলনাটা না ধরলেই ভালো। কালুদা, আমাদের সময় একেবারে শেষ আর- হয়ে গেছে। আরেকটা কালুদা, দেখুন, আরেকটা জিনিস বলুন। কালুদা, আমি আপনাকে একটা সামনে মিনিট দুটো আরো স্টেট দেখুন, হ্যাঁ। আজকে আসামের কি অবস্থা, আজকে উড়িষ্যার কি অবস্থা দেখুন, হ্যাঁ। উড়িষ্যাতেও কি অবস্থা না, চলছে। প্রতিবেশী রাজ্যগুলোও দেখুন, আপনি বিহার দেখুন, হ্যাঁ, ঝাড়খণ্ড হ্যাঁ, দেখুন, একটা হ্যাঁ। সময় তুলনা করা হতো হ্যাঁ। যে এদের থেকে আমাদের রাজ্য অনেক এগিয়ে। এখন অনেকে সেটা তুলনা অন্যভাবে করছে, যে আমরা তাদের থেকে পিছিয়ে। এটাও অনেকে বলছেন, আপনি অস্বীকার করতে পারবেন না। যাই হোক, ছাড়ুন ওসব তর্ক বিতর্কের কথা। আমি আপনাকে 30 সেকেন্ড সময় দিচ্ছি। এই 30 সেকেন্ড সময় আপনি আপনার এলাকার ভোটারদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান, নিশ্চয়ই বলতে চাইবেন, ভোটারদের বলার জন্য আপনার যা বক্তব্য 30 সেকেন্ড, একদম ঘড়ি আমি ধরে একদম এলাকার ভোটারদের সঙ্গে এটা বলতে পারছি, 24 ঘন্টা আমাকে পাবেন, যখন ডাকবেন তখন পাবেন। আর এলাকার উন্নয়নে আমি পিছু হাঁটবো না, আমি দিদির সঙ্গে থাকবো। দিদির যে কর্মসূচি, দিদি যেভাবে আমাকে আদেশ করবেন, আমি সেইভাবে ওই এলাকার উন্নয়নের পুরো চেষ্টা করব। যেটা তাপসদা ছেড়ে গেছেন, সেই টাইমটা কিন্তু আমরা তাপসদার যে কাজগুলো বাকি আছে সেইটা ফুলফিল করব। তাপসদাকে কিন্তু দল সরায়নি, তাপসদা দল ওইখানটা সিটটা ভেবেছে তাপসদা ওই সিটটা বের করে আনতে পারবে, ওই জন্য তাপসদাকে ওই সিটে দিয়েছে। এই সিটে যেহেতু আমি দলের একটা সৈনিক, বিভিন্নভাবে আমি দল থেকে পদাধিকারী পদ পেয়েছি এবং দল মনে করেছে যে আমি এখানে বিপুল ভোটে জয়লাভ করতে পারবো, সেই জন্য দল আমাকে প্রার্থী করেছে। এই বলে সকলকে ধন্যবাদ অনেক অনেক জানিয়ে, ধন্যবাদ। নমস্কার জানিয়ে কালুবরণ আমি আমার মণ্ডল, বক্তব্য শেষ করছি। রানীগঞ্জ বিধানসভা আসন থেকে তৃণমূল কংগ্রেসের প্রত্যাশী। কালুদা, একটা কথা দিয়ে যেতে হবে অনুষ্ঠান শেষ করবার আগে। আপনাকে দল ওখানকার প্রতিনিধি করেছে, নির্বাচনে জয়লাভ করলেন।
যাই ফলাফল হোক না কেন আপনার সাথে কিন্তু আবার আলোচনা হয়। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এবং যদি জিতবেন সেটাই সম্ভাবনা বেশি, যদি নাও জেতেন যোগাযোগ থাকবে, যদি জেতেন তাহলে তো যোগাযোগ থাকবেই। তখন কিন্তু স্থানীয় মানুষের সমস্যা স্থানীয় মানুষের মাধ্যমেই আপনার কাছে আসবে, তার উত্তর আপনাকে দিতে হবে। দেখুন, এক্সপ্রেস নিউজ পরিবার আমি সমস্যা সম্মুখীন হতে তৈরি। হ্যাঁ। আমি যদি কাজ করার জন্য আমি পলিটিক্সে আছি, নাহলে আমি আজকে ব্যবসা করলে পরে আমি অনেক উন্নত ব্যবসা করতাম, আমাকে এই রাজনীতি ঝুট ঝামেলা জোড়াতে হতো না। আমি এইটাকে বেছে নিয়েছি। রাজনৈতিক ঝুট ঝামেলা মানুষ শখ করে নেয় না, তার অনেক কনসিকুয়েন্সেস আছে, ভালো মন্দ দিক আছে। আপনার ক্ষেত্রে ভালো দিকটাই থাক, এটাই আশা করব। সুস্থ নিরোগ থাকুন, ভালোভাবে নির্বাচনে লড়াই করুন, কোনো রকম অশান্তির মধ্যে জড়াবেন না, ওখানকার মানুষ অসুবিধার মধ্যে পড়বেন না, এটা আশা করব। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, এক্সপ্রেস নিউজ পরিবারের তরফে এটাই কামনা করি। আমরা কথা বলছিলাম রানীগঞ্জ বিধানসভা আসনের তৃণমূল কংগ্রেসের প্রত্যাশী এবারের কালোবরণ মণ্ডল, তার সঙ্গে প্রশ্ন করলাম চোখা চোখা, যা মানুষের প্রশ্ন, বিরোধী দলের প্রশ্ন। কালুদা সোৎসাহে সেই প্রশ্নগুলো নিয়েছেন এবং আমাকে বলেছেন যে যত সমালোচনামূলক প্রশ্নই হোক না কেন করুন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। একটা কথা কালুদা আপনার সম্পর্কে বলতে হবে, প্রশ্ন তো আপনাকে করেছি যা আপনার জন্য অসুবিধের হতে পারে, বিরক্তিকর হতে পারে, কিন্তু আপনি উত্তর দিয়েছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। আর ধন্যবাদ আপনাদের যারা এতক্ষণ এই অনুষ্ঠান দেখছেন। এক্সপ্রেস নিউজের বাংলার ভোট যুদ্ধ আজ এখানেই শেষ করব। পরবর্তী পর্বে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো কেন্দ্র, অন্য কোনো ব্যক্তি অথবা রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে আলোচনার পর্ব নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার। রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।